অলরেডি যারা যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটা বলো, আগুন আগুন করো না। পরের দিন আমি একটা থিম সং নিয়ে ঢুকবো, বুঝছো? ওই যে একটা আগ লাগা দেন একটা গান আছে না, এরকম থিম সং নিয়ে ঢুকতে হবে। তোমরা যে শুরু করছো, তোমরা যা শুরু করছো, ওকে চলো শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নিউটনের বলবিদ্যা অধ্যায়ের 19তম ক্লাসে। তো আজকে আমরা কৌণিক ভরবেগ এবং টর্ক এই দুইটা রাশির হিসাব নিকাশ পড়ব। তো দুইটা টপিক আজকে আমরা পড়ব, কৌণিক ভরবেগ এবং টর্ক। ওকে, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে এই অধ্যায়ে আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি, আর কিন্তু বেশি টপিক নাই। কৌণিক ভরবেগ পড়লে আর হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী বলের কয়েকটা উদাহরণ, অর্থাৎ ব্যাংকিং এবং সুতার টান, এরকম দুইটা টপিকই কিন্তু বাকি থাকবে। তো মোটামুটি আমরা কিন্তু এই অধ্যায়ের প্রায় শেষের দিকে চলে আসছি, ঠিক আছে? আর তারপরে আমাদের একটা টপিক বাকি আছে, যেটা আমরা বলছিলাম যে একেবারে লাস্টে আমরা পড়াবো, সেটা হচ্ছে রকেট। এটা পড়লে কিন্তু এই অধ্যায় একেবারে প্যাকেট হয়ে যাবে। বিশাল বড় একটা অধ্যায়, বুঝছো? ফার্স্ট পার্টের বড় বড় দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে ভেক্টর এবং একটা নিউটনের বলবিদ্যা। তো যাই হোক, নিউটনের বলবিদ্যা প্রায় শেষ হয়ে যাবে আশা করি। তো চলো আমরা একটু হেডিংটা লিখে ফেলি, টর্ক। টর্ক বা ঘূর্ণন প্রবণতা, ঘূর্ণন প্রবণতা, এর আরো একটা সুন্দর নাম আছে, বলের ভ্রামক। বলের ভ্রামক, টর্ক বা ঘূর্ণন প্রবণতা বা বলের ভ্রামক। তো চলো দেখো, রৈখিক গতির ক্ষেত্রে যে কাজটা করে বল, কৌণিক গতির ক্ষেত্রে সেই কাজটা করে হচ্ছে টর্ক। রৈখিক গতির ক্ষেত্রে বল কি কাজটা করে? বল হচ্ছে ভর বেগের পরিবর্তন ঘটায়। তাহলে কৌণিক গতির ক্ষেত্রে টর্ক কি করবে? কৌণিক ভরবেগের পরিবর্তন ঘটাবে। বল এফ, সে রৈখিক ভরবেগের পরিবর্তন ঘটায়, ডিডিটি অফ পি, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বল। তাহলে কৌণিক ভরবেগ এল, এল হচ্ছে কৌণিক ভরবেগ, তার পরিবর্তনের হার, তার পরিবর্তন ঘটাবে হচ্ছে টর্ক। তো টর্ককে আমরা টাউ দিয়ে লিখি, এই যে এটা হচ্ছে টাউ চিহ্ন, টি এর মাথাটা একটু বাঁকাই দিবা, তাহলে ওইটা হবে টর্ক। তাহলে বল এফ হয়ে যাবে টর্ক। কি ক্লিয়ার? বলের জায়গা দৌড়ে এসে দখল করবে টর্ক, আর ভরের জায়গা দৌড়ে এসে দখল করবে কৌণিক ভরবেগ এল। তাহলে আমরা পি এর পরিবর্তে কৌণিক গতিতে কৌণিক ভরবেগ এল, এটা নিয়ে আলোচনা করতে চাই আজকে। আর এফ এর পরিবর্তে টর্ক, এটা নিয়ে আলোচনা করতে চাই। তাহলে কি নিয়ে আলোচনা করতে চাই বোঝা গেছে? ঠিক আছে, রৈখিক গতিতে যে কাজটা করতো বল, কৌণিক গতিতে সেই কাজটা কে করবে, তার জায়গায় কে দখল করবে? টর্ক। এইটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো টর্ক হচ্ছে ঘূর্ণন প্রবণতা। টর্ক হচ্ছে ঘূর্ণন প্রবণতা। কোনো বস্তুকে ধরো স্থির আছে, সেই বস্তুকে আমি ঘুরাইতে চাই, তাহলে আমার টর্ক প্রযুক্ত করতে হবে। কোনো বস্তু ঘুরতেছে, আমি সেটাকে থামাইতে চাই, তাহলে আমার টর্ক প্রযুক্ত করতে হবে। কোনো বস্তু ধরো ঘুরতেছে, আমি তার ঘূর্ণন গতিটা বৃদ্ধি করতে চাই বা ঘূর্ণন গতিটা কমাইতে চাই, তাহলে টর্ক প্রযুক্ত করতে হবে, তাহলে ঘূর্ণন গতির পরিবর্তন হবে। যেমন কোনো একটা বস্তু রৈখিকভাবে গতিশীল করতে চাই, স্থির অবস্থা থেকে বল প্রযুক্ত করা লাগে, অথবা গতিশীল বস্তুকে থামাইতে চাই, বিপরীত দিকে, গতির বিপরীত দিকে বল প্রযুক্ত করা লাগে, অথবা গতির বৃদ্ধি বা গতি হ্রাস করতে চাই, বল প্রযুক্ত করা লাগে। ঠিক তেমনিভাবে বলের জায়গাটা দখল করে নিবে এখানে টর্ক। তাহলে কোনো বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তন করতে চাই, সেটাই হচ্ছে ঘূর্ণন গতির পরিবর্তন করার জন্য যে জিনিসটা প্রযুক্ত করা লাগে সেটাই হচ্ছে টর্ক। যেমন রৈখিক গতিতে বল প্রযুক্ত হলে ত্বরণ হয়, এফ ইকুয়াল টু ধরো এম, একটা স্থির ভরের বস্তুর উপর বল প্রযুক্ত হলো, তাহলে কি হবে? ত্বরণ হবে, বল ত্বরণ প্রযুক্ত করবে। তো কৌণিক গতিতে কৌণিক গতি বৃদ্ধি করবে। তাহলে দেখো, এফ এর জায়গাটা দখল করবে টাউ, এম এর জায়গা তো অলরেডি আই দখল করে বসে আছে, এ এর জায়গাটা দখল করবে আলফা। বল প্রযুক্ত করলে যেমন রৈখিক ত্বরণ হয়, টর্ক প্রযুক্ত করলে তেমনি কৌণিক ত্বরণ হয়। যদি বল প্রযুক্ত না করি, ধরো বল প্রযুক্ত করি নাই, তাহলে ত্বরণ হবে শূন্য, রৈখিক ত্বরণ। ঠিক তেমনি টর্ক প্রযুক্ত করি নাই, তাহলে টর্ক প্রযুক্ত না করলে কৌণিক ত্বরণ হবে শূন্য।
টর্ক প্রযুক্ত না করলে কোনো বস্তুর ঘূর্ণন গতি বৃদ্ধি পাবে না, সমকৌণিক বেগে ঘুরতে থাকবে। যেমন বল প্রযুক্ত না করলে ত্বরণ হবে না, ঠিক আছে, বল প্রযুক্ত না করলে ত্বরণ হবে না, অর্থাৎ রৈখিক গতি বৃদ্ধি পাবে না, একই বেগ নিয়ে চলতে থাকবে, একই বেগ নিয়ে চলতে থাকবে সরল রৈখিক পথে। ঠিক তেমনিভাবে টর্ক প্রযুক্ত না করলে কৌণিক ত্বরণ হবে না, অর্থাৎ একই সমবেগ নিয়ে ঘুরতে থাকবে। কথা বুঝছো? যেমন ঘড়ির কাঁটা সমবেগে ঘোরে, সমকৌণিক বেগ নিয়ে ঘোরে। বা মনে করো যে ফ্যানে সুইচ অন করে রাখছো, তো সুইচ অন করার পরে কিছুক্ষণ পরে ফ্যান দেখবা সেম স্পিডে ঘুরে, মানে সেম স্পিডে ঘুরতে থাকবে, ঘূর্ণন গতি বাড়বেও না কমবেও না। তাহলে তখন প্রযুক্ত নিট টর্ক হচ্ছে শূন্য। কথা বুঝলা? তাহলে বলকে যদি তুমি ফিল করতে পারো, প্রযুক্ত বল এফ, তাহলে তুমি টর্ককেও ফিল করতে পারবা। এইবার আসো, মনে করো কোনো একটা বস্তু স্থির আছে, আমি বস্তুটাকে ঘুরাইতে চাই, তাহলে ঘোরানোর জন্য যে জিনিসটা প্রযুক্ত করতে হবে সেটাই হচ্ছে টর্ক। এবার আমরা টর্কের হিসাব নিকাশ করব। টর্কের হিসাব নিকাশটা আমরা করতে চাই যে কিভাবে আমরা টর্কের হিসাব নিকাশ করতে পারি। তো টর্কের যে সূত্রটা, আমরা একটু বইয়ের কথাবার্তা বলি। টর্কের যে সংজ্ঞা আমাদের বইতে দেওয়া আছে, বলা হচ্ছে কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণনকে, মানে ক্রস গুণন, এটাকে টর্ক বলে। তাহলে আমরা একটু আগে বইয়ের ব্যাপারটা একটু আলোচনা করে নিই, তারপরে আমরা বইয়ের ব্যাপারটা প্র্যাকটিক্যালি মিলাই দেখব আসলে আমরা যে জিনিসটা ভাবি, যে জিনিসটা চিন্তা করি, আসলে ঘটনা সেইটা ঘটে কি না, সেটা আমরা মিলাই দেখব পরে। তাহলে আসো, তাহলে টর্ক কাকে বলে? কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর, কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণনকে টর্ক বলে। ঠিক আছে? তাহলে ডেফিনেশন অনুযায়ী আমরা যদি একটু আঁকতে চাই, তাহলে মনে করো কোনো একটা বস্তু আমি ঘুরাবো, যে কোনো বস্তু ঘুরাইতে পারি। ধরো একটা সরু সুষম দণ্ড আমি ঘুরাবো, এটা হচ্ছে সরু সুষম একটা দণ্ড। এই দণ্ডটা ধরো এই অক্ষের সাপেক্ষে প্রান্ত বিন্দু দিয়ে ঘুরতে পারে, এভাবে ঘুরতে পারে, ওমেগা কৌণিক বেগ নিয়ে ধরো ঘুরতে পারে। তো ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরলে তো সমবেগে ঘুরবে, সমকৌণিক বেগ নিয়ে ঘুরবে। তো আপাতত ধরো থেমে আছে, আমি একে ধাক্কা দিব, ধাক্কা দিয়ে এর কৌণিক গতি বৃদ্ধি করব, অর্থাৎ 0 থেকে তার কৌণিক গতি বাড়িয়ে ওমেগা করব। তাহলে আমি কৌণিক গতি বাড়াইতে চাই, তাহলে কি করতে হবে? তুমি বলতে পারো ভাই বল প্রযুক্ত করতে হবে। হ্যাঁ, প্রযুক্ত করলাম। ধরো এই পয়েন্টে আমি বল প্রযুক্ত করলাম, এইভাবে ধাক্কা দিলাম, এফ পরিমাণ বল দিয়ে এভাবে ধাক্কা দেওয়া হইলো, প্রযুক্ত বল এটা হচ্ছে এফ পরিমাণ বল দিয়ে ধাক্কা দেওয়া হইলো। ওকে, এবার আসো, দেখো এফ পরিমাণ বল দিয়ে ধাক্কা দেওয়া হইলো। এবার আসো ঘূর্ণন অক্ষ থেকে, এটা ঘূর্ণন অক্ষ, এই ঘূর্ণন অক্ষ থেকে যে বিন্দুতে বল প্রযুক্ত হয়েছে, সেই বিন্দুর দূরত্বকে বলা হবে রেডিয়াস ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর আর। ঘূর্ণন অক্ষ থেকে ব্যাসার্ধ ভেক্টরের পরিচয়টা জানিও। ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব, এটাই হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর। এটা এফ, আর এফ এর মধ্যবর্তী কোণ কত? আর এবং এফ এর মধ্যবর্তী কোণ হচ্ছে এই কোণটা, হচ্ছে থিটা। এখন অনেকে বলতে ভাই এটা কেমন হইল? এফ এর মাথার সাথে আর এর মাথার কোণ, হ্যাঁ, কোণ নিতে গেলে তো ভেক্টরের কোণ নিতে গেলে তো মাথার সাথে মাথা অথবা পায়ের সাথে পা যুক্ত করে কোণ নিতে হবে। আমি তো ঠিকই নিছি, এফ বল দিয়ে ধাক্কা দিলাম, দেখো এফ বলটা কিন্তু নিচ থেকে ধাক্কা দিচ্ছে না, একটু সাইড থেকে ধাক্কা দিচ্ছে। এটা হচ্ছে একটা 3D চিত্র, চিন্তা করো, একটু সাইড থেকে ধাক্কা দিচ্ছি, এইভাবে ধাক্কা দিচ্ছি, এটা হচ্ছে আর। তো আর এফ এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো আর ভেক্টরের মাথা, এফ ভেক্টরের মাথা এক জায়গায় আছে, তারপরে তো কোণ নেওয়া হয়েছে, তাহলে তো কোণটা ঠিকই নেওয়া যাবে। কি ক্লিয়ার? তোমার যদি মনে হয় না ভাই আমি পায়ের সাথে পা মিলায় কোণ নিব, তাহলে আর এর পাটাকে একটু বর্ধিত করে দাও, নাও আর এর পাটাকে বর্ধিত করো, এফ এর পাটাকে বর্ধিত করে দাও, মানে মাথাকে বাড়াই দাও, দিলে দেখো তো এই কোণটা থিটা, তো এই কোণটা থিটা হলে তো এই কোণটা থিটা, একই কথা। তাহলে একই কথা আমরা বলতে পারি না? কি ক্লিয়ার? তাহলে এফ কে যদি আমরা বর্ধিত করে দিই, ঠিক একইভাবে আর কে যদি আমরা বর্ধিত করে দিই, তাহলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এফ। উপরের ডেফিনেশন অনুযায়ী বলা হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এফ আর ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব যদি ব্যাসার্ধ ভেক্টর আর হয়, তাহলে ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণনকে, ক্রস গুণনকে টর্ক বলে। দেখো ভালো করে মাথায় রাখবা, প্রথমে কি বলা হয়েছে? ব্যাসার্ধ ভেক্টর আর, প্রথমে ব্যাসার্ধ ভেক্টরের নাম দেওয়া হয়েছে, পরে প্রযুক্ত বল। তাহলে আর ক্রস এফ, নট এফ ক্রস আর, বুঝছো?
এফ ক্রস আর দিলে কিন্তু মিনিং উল্টে যাবে, ঠিক আছে? এফ ক্রস আর কখনোই হবে না, আর ক্রস এফ। তাহলে প্রযুক্ত টর্ক এটা হচ্ছে আর ক্রস এফ। প্রযুক্ত টর্ক কিন্তু ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ টর্ক হচ্ছে ক্রস গুণের মাধ্যমে পাওয়া যাচ্ছে। এই যে আর ক্রস এফ, ক্রস গুণ থেকে পাচ্ছি, এই কারণে টর্ক হচ্ছে ভেক্টর রাশি। আমরা টর্কের মানটা হিসাব করতে চাই, তাহলে এটা হচ্ছে সূত্র। এই যে এটা হচ্ছে সূত্র, ডেফিনেশন অনুযায়ী এটা হচ্ছে সূত্র। আমি যদি বলি টর্কের মান, জাস্ট মান, তাহলে টর্কের মান যদি হিসাব করি যে প্রযুক্ত টর্কের মান কত, কোনো বস্তুকে ঘুরাইতে গেলে যে জিনিসটা প্রযুক্ত করতে হয়, তাহলে টর্কের মান হচ্ছে আর এফ এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। আর এফ এর মধ্যবর্তী কোণের সাইন থিটা। আর এর মান বসালাম, এফ এর মান বসালাম, তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা, ক্রস গুণের যে নিয়ম, এইটা হচ্ছে তাদের মান, টর্কের মান আর কি। ওকে, এইবার আসো, এটা হচ্ছে বইয়ের কথাবার্তা। এবার আমরা একটু ফিল করি, কেন আর এফ সাইন থিটা আসলো, কেন কস থিটা আসলো না, কেন আর আসলো, কেন ঘূর্ণন প্রবণতাতে বল আসলো। আমরা দেখো, ঘূর্ণন প্রবণতা কোনো বস্তুকে ঘোরানোর জন্য যে জিনিসটা প্রযুক্ত করা লাগে। আরে ভাই, আমি একটা বস্তুকে ঘুরাবো, বল প্রযুক্ত করলেই তো ঘুরে। আমি একটা বস্তুকে ঘুরাবো, বল প্রযুক্ত করলেই তো ঘুরে, তাই না? বল প্রযুক্ত করলেই তো ঘুরবে। তার জন্য টর্ক কেন লাগবে? টর্কই কেন দিতে হবে? বল প্রযুক্ত করলেই তো হয়। তাহলে ভালো করে শোনো, বল প্রযুক্ত করলে বস্তু ঘুরবে এর কোনো গ্যারান্টি নেই। বল প্রযুক্ত করলে বস্তু ঘুরতেও পারে, নাও পারে। কিন্তু টর্ক প্রযুক্ত করলে, ধরো টর্কের যদি মান থাকে, তাহলে ওই বস্তুর ঘূর্ণন গতি পরিবর্তিত হবেই। যদি স্থির থাকে ঘুরবেই, ঠিক আছে? যদি গতিশীল থাকে, ঘূর্ণনশীল থাকে, তাহলে তার ঘূর্ণন গতি পরিবর্তন হবে। বল প্রযুক্ত করলে হবে এর গ্যারান্টি নেই, তবে টর্কের জন্য বল দেওয়া লাগবে। তাহলে এবার আসো, আমরা এই কথাবার্তাগুলো থেকে একটু বের হয়ে, এটা বইয়ের কথাবার্তা, এবার এই কথাবার্তাগুলো থেকে বের হয়ে একটু এখানে আসি। টর্কের সূত্র আমরা জীবনে জানি না, দেখি নাই টর্কের সূত্র, চিনি না টর্ক কি জিনিস, ঠিক আছে? তা আমি তোমাকে বললাম যে আমার একটা দরজা আছে, আমি দরজাটা একটু ঘুরাইতে চাই, ঠিক আছে? আমি তো একে একে দেখাবো এখানে। আমি অফলাইন ক্লাসে প্র্যাকটিক্যালি মনে করো আমার যে ক্লাসের যে দরজাটা, ওই দরজাটা ঘুরাই টুরাই দেখাইছিলাম, কিন্তু এবার তো সেই গতি আর নাই বা সেই সুযোগ আর নাই, দরজা ঘুরাই কেমনে দেখাবো তোমাদের। তো এই কারণে চিত্র এঁকে দেখাচ্ছি, তোমরা আশা করি ফিল করতে পারবা, দেখো এইটা হচ্ছে দরজা, ঠিক আছে? এটা হচ্ছে দরজা, এই জায়গাটাতে দরজা ছিল। এবার দরজাটাকে ঘুরাবো, তো দরজাটা মনে করো এই অবস্থায় আছে, এই যে এই অবস্থায় দরজাটা আছে, বুঝতে পারতেছো? এই অবস্থায় দরজাটা আছে। ওকে, এটা হচ্ছে ঘরের কর্নার, এই যে তোমার বাসার ঘরের কর্নার, এখানে দরজা। এইটা হচ্ছে দরজার হাতল, তাই না? এটা হচ্ছে দরজার হাতল। আর এইটা হচ্ছে দরজার ঘূর্ণন অক্ষ, এই যেটা হচ্ছে দরজার ঘূর্ণন অক্ষ। দরজা এই অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, এইভাবে ঘুরতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে দরজার ঘূর্ণন অক্ষ। ওকে, এইবার আসো, আমি দরজাটাকে ঘুরাইতে চাই। তা আমি তোমাকে বললাম আমি দরজাটাকে ঘুরাইতে চাই, দরজাটা এখানে আসছে, আমি ঘুরাইতে চাই। ধরো এই দরজাটা বাইরে ভেতরে দুই সাইডে ঘুরতে পারে, ঠিক আছে? দুই সাইডে ঘুরতে পারে, ভেতরের দিকেও ঘুরতে পারে, বাইরের দিকেও ঘুরতে পারে, আমি দুই সাইডে ঘুরাইতে পারবো, ঠিক আছে? চলো দেখো, আমি দরজাটাকে ঘুরাইতে চাই, তো ঘুরানোর জন্য কি করব? তুমি আমাকে বলো যে ভাই এই কাজটা করেন তাহলে ঘুরবে। বলো কি করব? এই কাজটা করেন তাহলে ঘুরবে। তুমি কি বলবা? যে ভাই ধাক্কা দেন, বল দেন, অথবা টান দেন। না টর্ক না, টর্ক তুমি চেনো না, টর্কের কথা বলিও না, টর্ক তুমি চেনো না। তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, তুমি আগের পৃষ্ঠা পড়ো নাই। তুমি বলবা ভাই ধাক্কা দেন, ঠেলা দেন, অথবা টান দেন, তাহলে দরজা ঘুরবে। এবার চিন্তা করো তো, আমি ঠেলা দিলাম বা টান দিলাম, ধরো এইখানে পয়েন্টে, এই পয়েন্টে ধরে ধাক্কা দিলাম, এই পয়েন্টে ধরে ভিতরের দিকে, যে ভেতরের দিকে ধরো বল দিয়ে ধাক্কা দিলাম, এফ বল দিয়ে ধাক্কা দিলাম, অথবা এফ বল দিয়ে এভাবে টানও দিতে পারি। তো আমি ধরো দিলাম। এবার মনে করো কেউ একজন 5 নিউটন বল দিয়ে বল প্রয়োগ করে ধাক্কা দিল, আর কেউ একজন মনে করো যে 50 নিউটন বল দিয়ে ধাক্কা দিল। বলো কে ভালো ঘুরাইতে পারবে? কে ভালো ঘুরাইতে পারবে? 5 নিউটন বল দিয়ে ধাক্কা দিল আর 50 নিউটন বল দিয়ে ধাক্কা দিল, কে ভালো ঘুরাইতে পারবে? কার জন্য বেশ ভালো ঘুরে যাবে? ঘূর্ণন গতি কার জন্য বেশি বৃদ্ধি পাবে? বলো। অবশ্যই 50 নিউটন, যে সে ধাক্কা দিয়ে তার মানে বেশি ঘুরাই ফেলবে আর কি, তাই না? তাহলে কার ক্ষেত্রে ঘূর্ণনটা বেশি বৃদ্ধি পাবে আর কি, বা ঘূর্ণনটা ভালো হবে? 50 নিউটন। অর্থাৎ বল যত আমি বেশি দিব, তত না ঘূর্ণন প্রবণতা বেশি। তো আমরা একটা নাম দিই, এই দরজাটা ভালো ঘুরবে
নাকি খারাপ ঘুরবে সেই ব্যাপারটা মেজার করার জন্য আমরা ধরো একটা রাশি নিলাম, সেই রাশিটার নাম দিলাম ঘূর্ণন প্রবণতা, এবং এই রাশিটাকে আমরা প্রকাশ করব এরকম একটা চিহ্ন দিয়ে, টি এর মাথা বাঁকানো চিহ্ন দিয়ে প্রকাশ করব। যদি এর মান বেশি হয় তাহলে দরজার ঘূর্ণন গতি ভালোই বৃদ্ধি পাবে, আর যদি এর মান 0 হয় তাহলে আর দরজা ঘুরবে না। তা আমি এরকম একটা নাম দিলাম যেটা হচ্ছে ঘূর্ণন প্রবণতা। তাহলে এবার আসো 1, তাহলে এই যে ঘূর্ণন প্রবণতা যেটাকে আমরা এই চিহ্নটা দিয়ে প্রকাশ করছি, এর নাম হচ্ছে টাউ চিহ্ন। হ্যাঁ, তাহলে এটার সাথে কেবল আমরা দেখলাম যে এফ এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, এফ এর সম্পর্ক সমানুপাতিক। তুমি বলতে পারো ভাই ঘূর্ণন প্রবণতার কি দরকার, এফ দিয়ে লিখে দেন না, এফ কে আমরা বলবো ঘূর্ণন প্রবণতা, এফ যত বেশি ঘূর্ণন তত বেশি। ঠিক আছে, আমি মানলাম। এবার তুমি মনে করো বল তুমি প্রয়োগ করলা, কিন্তু বল প্রয়োগ করলা এই জায়গাতে কবজায়, গলত ঘুরাইতে পারবা? যাও দরজার কাছে যাও, দরজায় গিয়ে এটা তো হাতল, তুমি কবজার উপর বল প্রয়োগ করো, দেখি ঘুরাইতে পারবা? ঘুরাইতে পারবা না। তাহলে দেখো বল দিলেই যে বস্তু ঘুরবে, স্থির অবস্থা থেকে যে ঘুরবে এর কোনো গ্যারান্টি নেই। তাহলে আমরা বল দিয়ে কথাটা বলবো না। তাহলে ঘূর্ণন প্রবণতা সেটা হ্যাঁ বলের মানে সমানুপাতিক, এটা সত্যি, বাট বল প্রযুক্ত করলা ঘুরলো না তো, এইখানে বল প্রযুক্ত করলে ঘুরবে? তাহলে জায়গা মতো বল প্রযুক্ত করতে হবে। তাহলে দেখো যে হ্যাঁ ঘূর্ণন প্রবণতা বলের সাথে সমানুপাতিক, এইটা একটা সম্পর্ক আমি পাইলাম। এইবার আসো দ্বিতীয় যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে এখানে লিখে দিই, এখানে লিখে দিলাম যে ধরো দুইজন এখানে বল প্রয়োগ করছে, একজন কম বল প্রয়োগ করছে, একজন বেশি বল প্রয়োগ করছে। যে বেশি বল প্রয়োগ করবে সে ভালো ঘুরাইতে পারবে, দরজা তার জন্য বেশি কৌণিক বেগ অর্জন করতে পারবে। তাহলে টর্কের সাথে এফ এর সম্পর্ক সমানুপাতিক। এইবার দরজা ঘুরাবো, ঠিক আছে, এবার দরজা ঘুরাবো, কিন্তু বল দিব দুইটা ভিন্ন জায়গায়, একই বল দিব, বল কিন্তু একই বল দিছি, কিন্তু দিব ভিন্ন জায়গায়। এখানে এফ বল দিলাম ধরো 10 নিউটন, বল দিলাম, ঠিক একইভাবে। আচ্ছা আমি তোমার আগে একটি ঘূর্ণন অক্ষ দেখাই। বলের প্রয়োগ বিন্দুর এই যে দূরত্বটা, এইটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর ঘূর্ণন অক্ষ থেকে। তো আমি মনে করো এই পয়েন্টে বল দিছি, এইবার এই পয়েন্টে না, এইবার আমি বল দিলাম এই পয়েন্টে বল দিলাম, ধাক্কা দিলাম দরজাটা ঘোরানোর জন্য, এই পয়েন্টে ধাক্কা দিলাম, মানে দরজার মাঝামাঝি ধাক্কা দিছো, সেম বলে, বেশি নাকি কম বলে, সেম বলে, এফ বলে ধাক্কা দিছো, ধরো 10 নিউটন বলে ধাক্কা দিছো। এবার তুমি বলো এই দুটো বলের জন্য, দুটো বল কিন্তু একই, কোন জায়গায় বল দিলে বেশি ভালো ঘুরবে, ঘূর্ণন গতি বেশি অর্জন করতে পারবে? কোন জায়গায়? কর্নারে, এই হাতলের উপর এখানে বল দিলে, এখানে বল দিয়ে ধাক্কা দাও, ঘূর্ণন গতি বেশি অর্জন করতে পারবে। এখানে বল দিয়ে ধাক্কা দাও, ঘুরবে কিন্তু ঘুরাইতে তোমার অনেক কষ্ট হবে, দেখো এই দুই পয়েন্টের মধ্যে এই পয়েন্টে বল দিলে ঘুরানোটা সহজ হবে বা তাড়াতাড়ি ঘূর্ণন গতি বৃদ্ধি পাবে, ঘূর্ণন গতি বেশি অর্জন হবে, কিন্তু এই পয়েন্টে দিলে কম হবে। কেন? এইবার আসো, বলতে আমি একই বল দিলাম, তাহলে একই বল দিলে কি ঘূর্ণন প্রবণতা একই হলো না? একই বল দিলে ঘূর্ণন প্রবণতা একই হলো না। এর জন্য ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এইটা, এর জন্য ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এইটা, এর জন্য ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এইটা, আর এর জন্য ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এইটা, এর জন্য ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এইটা। ঠিক আছে, এই অক্ষের জন্য ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এইটা, এই অক্ষের জন্য ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এইটা। তাহলে এবার দেখো তো আর কার বেশি? এটাকে আমি বললাম R2, এটাকে বললাম R1। বলো এফ তো সেম, কিন্তু R1 ইজ গ্রেটার দেন R2। তাহলে যেহেতু R1টা বড়, দেখো ওই পয়েন্টে বল দিলে, একই বল দিছি দুই জায়গায়, ওই পয়েন্টে বল দিলে ঘূর্ণন প্রবণতা বেশি। তাহলে আমি ঘূর্ণন প্রবণতার সাথে আর এর সম্পর্ক কেমন বলতে পারি? বলো কেমন বলতে পারি? কেমন সম্পর্ক? সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। তাহলে আমরা আর একটা সম্পর্ক পাইলাম, 2 নম্বর সম্পর্ক, সেটা হচ্ছে ঘূর্ণন প্রবণতা টর্ক এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক। বুঝতে পারছো? এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক। দরজা তৈরি করার যে কাঠ মিস্ত্রি দেখছো কোনোদিন? দরজার হাতল তৈরি করছে, এইখানে হাতল তৈরি করছে, দেখছো কোনোদিন? চিন্তা করো যদি এইখানে কেউ হাতল তৈরি করে, তুমি তো ওই মিস্ত্রির টাকা তো দিবাই না, উল্টা আরো ধরে মনে করো যে মার দিবা। বুঝতে পারছো? তাহলে দেখো মিস্ত্রি কিন্তু টর্ক বোঝে না, মিস্ত্রি এটা বোঝে যে হাতল যদি কিনারে মানে একেবারে কিনারের দিকে, কর্নারের দিকে যদি হাতল লাগাই
তাহলে দরজা ভালো ঘুরানো যায়, কারণ এই ক্ষেত্রে ব্যাসার্ধ ভেক্টরের মান বেশি হয়। ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু দূরত্ব ব্যাসার্ধ ভেক্টর, তাহলে হাতল আমি যেখানে দিব সেখানেই তো বল প্রয়োগ করব। ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর বেশি হলে ঘূর্ণন প্রবণতাটাও বেশি হবে। কি কথা বুঝছো? ঘূর্ণন প্রবণতাটাও বেশি হবে। তাহলে আমরা বুঝলাম যে ঘূর্ণন প্রবণতা দুটো জিনিসের উপর নির্ভর করছে, একটা হচ্ছে বলের উপর আর একটা হচ্ছে আর এর উপর। বলের সাথেও সমানুপাতিক, যত বেশি বল দিব ঘূর্ণন প্রবণতা তত বেশি, আবার যত দূরে ঘূর্ণন অক্ষ থেকে যত দূরে বল দিব ঘূর্ণন প্রবণতা তত বেশি হবে। ওকে, এইবার আসো, বলও আমি দিলাম, ঠিক জায়গায় বল দিলাম, কিন্তু ঠিকভাবে দিলাম না। ঠিক আছে, তাহলে দেখি তো, শুধু কি আর ও এফ এর উপর নির্ভরশীল? দেখি দেখি আমরা একটু বুঝি, শুধু কি আর আর এফ এর উপরই টর্ক নির্ভরশীল? তাহলে দেখো, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এই যে দরজা, এবার ভালো করে বোঝো। তুমি বাসায় দরজা থাকলে চলে যাও, দরজার কাছে যাও, দৌড় দিয়ে দরজার কাছে চলে যাও। দরজার কাছে গিয়ে আমি যেভাবে বলতেছি সেভাবে বল প্রয়োগ করে দেখো, দরজা ঘুরাইতে পারলে তোমাকে 10 টাকা দিব। এই হচ্ছে হাতল, হাতলের উপরে বল দিবা, হাতলের উপরেই বল দিবা। ঠিক আছে, তাহলে দরজা আছে এখানে, হাতল এইখানেই বল দিবা। তো বলটা দিলা হচ্ছে এই যে ব্যাসার্ধ ভেক্টর, এটা ব্যাসার্ধ ভেক্টর আর এরই সমান্তরালে হাতলের উপর বল প্রয়োগ করলাম। এর সমান্তরালে হাতলের উপর বল প্রয়োগ করছো, এরই সমান্তরালে বল প্রয়োগ করছো। তো কত বল প্রয়োগ করছো? এফ বল প্রয়োগ করছো, বুঝলাম? এরই সমান্তরালে এফ বল প্রয়োগ করছো। অথবা অথবা এর ঠিক বিপরীত দিক থেকে, এই পয়েন্টে বল প্রয়োগ করছে, যে হাতলের উপর ঠিক এই বরাবর এই দিক থেকে বল প্রয়োগ করছে এফ, অর্থাৎ এখানে আর আর এফ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180, আর এখানে আর আর এফ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। বলো 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 বলো, কোন ক্ষেত্রে ঘুরাইতে পারছো? বলো, কি ট্রাই করছো? চিন্তা করো, এই যে দরজার হাতল, এই যে হাতল, হাতল ধরে এই দিকে ঠেলতেছো, এভাবে ঠেলতেছো, এভাবে দরজা ঠেলতেছো, ঘুরাইতে পারবা না। এভাবে বল প্রয়োগ করে কোনোদিন দরজা ঘুরবে? কোনোদিন দরজা ঘুরাবে না। তাহলে দেখো, তুমি বল দিলা, তোমার শরীরের যত বল আছে সব দিলা, তাহলে ঘূর্ণন প্রবণতা টর্ক এফ এর সাথে সমানুপাতিক। তুমি বল দিলা সবচেয়ে দূরে, এই যে হাতলের উপর, তাহলে টর্ক আর এর সাথে সমানুপাতিক, তা আরও সবচেয়ে বেশি, এফও সবচেয়ে বেশি, কিন্তু তারপরেও দেখো ঘূর্ণন প্রবণতা নেই। তাহলে শুধু আর এবং শুধু এফ এর উপর নির্ভরশীল না। তাহলে বল দিতে হবে, বল ঠিক জায়গাতে দিতে হবে এবং ঠিকভাবে দিতে হবে। বাংলা কথা বোঝো, ঠিকভাবে, অর্থাৎ ঠিক অ্যাঙ্গেলে বলটা দিতে হবে। একটু কমন সেন্স খাটায় বলো তো, বলো একটু কমন সেন্স খাটায় বলো, যে কোনভাবে বল দিলে সবচেয়ে ভালো দরজা ঘোরা যাবে। তুমি দরজা খোলার সময় কেমনে দাও? আর এর সাথে ঘূর্ণন অক্ষের সাথে দরজাকে কিভাবে টান দাও? এইভাবে ধরে টান দাও না দরজাকে? তাহলে বলো কত ডিগ্রি কোণ করে টান দাও? 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রিতে ধাক্কা দাও। এইভাবে দিলে সবচেয়ে ভালো ঘোরানো যায় না? বুঝো? তাহলে দেখো, আমি মনে করো 30 ডিগ্রিতে বল দিলাম, ধরো দরজা ঘোরার জন্য, মনে করো আমি দরজা ঘোরানোর জন্য, এই যে দরজা, এই দরজাটা ঘোরানোর জন্য আমি হাতলের উপরেই বল দিলাম, এই যে হাতল, তাহলে হাতলের উপর বল দিলে এইটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর, আর এইটা হচ্ছে বল ভেক্টর এফ, এটা বল ভেক্টর এফ। দেখো 90 ডিগ্রি করে, এই কোনটা 90, এর জন্য সবচেয়ে ভালো ঘুরবে। দেখো এর জন্য টাও হবে ম্যাক্সিমাম, টাও হবে সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো ঘুরবে। কিন্তু আমি যদি কোণের মানটা কমাই, ম্যাক্সিমাম, আমি যদি কোণের মানটা কমাই, আমি যদি এই যে আর এর সাথে এই কোণের মানটা যদি এইভাবে বল দিই, যদি এইভাবে বল দিই ঘুরবে, কিন্তু কম ঘুরবে, ভালো ঘুরবে না। যদি এইভাবে বল দিই তাহলে আরেকটু ভালো ঘুরবে, এইভাবে বল দিলে আরও ভালো ঘুরবে, এইভাবে বল দিলে আরও ভালো ঘুরবে। 90 ডিগ্রিতে দিলে সবচেয়ে ভালো ঘুরবে, 90 ডিগ্রিতে ধাক্কা দিলে সবচেয়ে ভালো ঘুরবে। আবার যদি এই বরাবর আসি,
এইভাবে যদি 100 মানে 90-র যদি বেশি 120 ডিগ্রি কোণে বল দিই তাহলে আবার কম ঘুরবে, 130 ডিগ্রিতে বল দিই তাহলে আরও কম ঘুরবে, 150-এ যদি বল দিই তাহলে আরও কম ঘুরবে, 90-তে যদি বল দিই তাহলে আর ঘুরবেই না। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখছো, যে দরজা ঘোরানোর জন্য বল দিচ্ছি আমি, দরজা ঘোরানোর জন্য আমি বল দিচ্ছি, তাহলে 0 ডিগ্রি থেকে কোণের মানটা বাড়াইতে বাড়াইতে 90 ডিগ্রির দিকে নিচ্ছি, টর্কটা বাড়ছে, টর্ক বাড়ছে বাড়ছে। আবার 90 থেকে যখন 180-র দিকে নিচ্ছি তখন আবার টর্ক কমছে। তাহলে 180 থেকে উল্টা আসি, 180 থেকে আবার যদি 90 ডিগ্রি থেকে আসি তাহলে টর্ক বাড়ছে, কি তাই না? তাহলে টর্ক সবচেয়ে বেশি হবে কার জন্য? 90 ডিগ্রির জন্য। 90-র বেশি হলেও কম, 90-র কম হলেও কম। বোঝো বোঝো কথা বোঝো। আর 0 ডিগ্রির জন্য, 0 ডিগ্রি আর 180-র জন্য একেবারে ঘুরবেই না। 0 ডিগ্রির জন্য ঘোরেনি, 180 ডিগ্রির জন্যও ঘোরেনি। বলো, ফিল করা যায় একেবারে 3D চিত্র, কোনো অ্যানিমেশন ভিডিও লাগবে না। ঠিক আছে, চালাক হয়ে গেছি ভাই, গুড, ভেরি গুড। তাহলে 90 ডিগ্রির জন্য সবচেয়ে ভালো ঘুরছে, 0 ডিগ্রির জন্য মোটেও করে নাই, 180-র জন্য মোটে করে নাই। তাহলে আমি এখন কোণের সাথে টর্কের সম্পর্ক বলতে চাই, অ্যাঙ্গেলের সাথে, থেটার সাথে সম্পর্ক, থেটা এর সাথে ঘূর্ণন প্রবণতা টাও এর সম্পর্ক। বলো সম্পর্কটা কেমন হবে? কোণের সমানুপাতিক, থেটার সমানুপাতিক? ডাহা মিথ্যা কথা। কারণ থেটার সমানুপাতিক হলে তো ভাই 0 থেকে 90-তে বাড়ছে, 90 থেকে 180-তে আরও বাড়তো, তাহলে তো হলো না। তাহলে কি থেটার সমানুপাতিক না? তাহলে কি কস থেটার সমানুপাতিক? কস থেটার সমানুপাতিক এটা হচ্ছে ডাহা ডাহা মিথ্যা কথা। কারণ কস 0-র মান সবচেয়ে বেশি, কিন্তু আমার 0-র জন্য টর্ক শূন্য, এই ক্ষেত্রে টর্ক একেবারে শূন্য, এই ক্ষেত্রে 180 টর্ক একেবারে শূন্য। তাহলে কার সমানুপাতিক? ইয়েস, সাইন থেটার সমানুপাতিক। মিলাই দেখো, সাইন 0 0, সাইন 0 0, সাইন 180-র জন্য 0, টর্ক 0, আর সাইন 90-র জন্য সবচেয়ে বেশি। তাহলে কোণের মান 90 হলে সবচেয়ে বেশি, তাহলে অবশ্যই সাইনের সমানুপাতিক, কারণ সাইন 90-র মানই 1 সবচেয়ে বেশি। তাহলে এইটা হচ্ছে থেটার সাথে সম্পর্ক। তাহলে আমরা 3টা সম্পর্ক পাইলাম, টর্কের সাথে এফ এর সম্পর্ক সমানুপাতিক, টর্কের সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক, টর্কের সাথে সাইন থেটার সম্পর্ক সমানুপাতিক। তাহলে শুধু বল দিলে হবে না, বল ঠিক জায়গায় দিতে হবে এবং ঠিক অ্যাঙ্গেলে দিতে হবে। তাহলেই আমি কোনো বস্তুকে মানে অঘূর্ণনশীল অবস্থা থেকে ঘূর্ণনশীল অবস্থায় নিতে পারবো, বা ঘূর্ণন গতি কমাইতে বা বাড়াইতে পারবো। বলো ক্রিস্টাল ক্লিয়ার কিনা কনসেপ্ট? বলো বলো বলো। তাহলে এই আলোচনা থেকে আমরা কি এটা বলতে পারি না যে টর্ক সমানুপাতিক আর এফ এবং সাইন থেটা? তাহলে প্রযুক্ত বল তার মানে সমানুপাতিক, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব তার মানে সমানুপাতিক, আর সাইন থেটা কোণের সাইন থেটা আর আর এফ এর মধ্যবর্তী কোণ, কিন্তু এটা আর আর এফ এর মধ্যবর্তী কোণ। তাহলে আর আর এফ এর মধ্যবর্তী কোণের সাইন থেটার সমানুপাতিক। আর কিছুর উপর কি নির্ভর করে? যেহেতু আর কিছুর উপর নির্ভর করে না, আর কিছুর উপর নির্ভর করে না, কিন্তু যেহেতু আর কিছুর উপর নির্ভর করে না, তাহলে ভাই সমান চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসো, সেই ধ্রুবকটাকে সসম্মানে বলো এক, এক ধ্রুবক এক। কেন? কারণ আর কিছুর উপর তো নির্ভর করে না। যদি আর কিছুর উপর নির্ভর করতো তাহলে আমরা একটা ধ্রুবক টুবক নিতাম, মাধ্যমের উপর নির্ভর করলে একটা ধ্রুবক নিতাম, বা অন্য কিছুর উপর নির্ভর করলে একটা ধ্রুবক টুবক নিতাম। নেই, তাহলে ওকে ঠিক আছে। আর এফ সাইন থেটা, এইটাই হচ্ছে টর্কের সূত্র। একেবারে ফিল করে মাটি থেকে উঠাই নিয়ে আসছি এই সূত্র, বুঝছো? কেউ আমাদের বলে দেয়নি কিন্তু এই সূত্র, এটা আমি জানতামই না, আমরা আবিষ্কার করে ফেলছি। এবার আবিষ্কার করার পর দেখতেছি ও আচ্ছা, বইয়ের কথার সাথে তো মিলে যাচ্ছে। এই যে টর্ক ইকুয়াল টু আর এফ সাইন থেটা, বুঝতে পারছো যে বইয়ের কথার সাথে মিলে যাচ্ছে, যে হ্যাঁ তাই তো, টর্ক ইকুয়াল টু আর এফ সাইন থেটা। তাহলে এইবার আসো আমরা এটাকে এবার একটু ভেক্টর ফরম্যাটে নিতে চাই। তাহলে কোন একটা বস্তু, তুমি যে কোনো একটা বস্তু আঁকতেই পারো। ধরো আমি এখানে একটা এই যে চাকতিটা, সরি রড টড কিছু একটা আঁকলাম। তো ধরো এই যে রড, এই রডটা ঘুরবে, তো আমি বল দিলাম, এফ পরিমাণ বল এখানে দিলাম, এফ পরিমাণ বল এখানে দিলাম, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর, এবং আর আর এফ এর মধ্যবর্তী কোণ এই কোণটা হচ্ছে থেটা, আর আর এফ এর মধ্যবর্তী কোণ এই কোণটা হচ্ছে থেটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা টর্কের মান হিসাব করব। তাহলে টর্ক ইকুয়াল টু বলো আর এফ সাইন থেটা, আর এফ সাইন থেটা। তাহলে আর এফ সাইন থেটা পাইছি কিন্তু আমরা এটা। তাহলে এইবার ভেক্টর ফরম্যাটে যদি লিখি, ভেক্টর রূপ, তাহলে আর ক্রস এফ, আর ক্রস এফ, এবং আমরা দেখতে পাচ্ছি যে আর আর এফ এর মধ্যবর্তী কোণে সাইন থেটা, এটা টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ। ওকে, প্রান্তে জড়তা বেশি, ঘুরানো কঠিন বলছিলেন, একে ধরে এখন মার দিব আমি। দেখো ঘূর্ণন, ঘূর্ণন অক্ষ এটা, ঘূর্ণন অক্ষ এইটা, এবার এবার ঘূর্ণন অক্ষ এইটা, এই বিন্দুতে ধরে ঘুরানো, ধরে ঘুরানো কঠিন।
ঠিক আছে, জড়তার ভ্রামক বেশি। কিন্তু এবার হচ্ছে কি জিনিসটা, এটা অক্ষ আছে, এটা অক্ষ আছে, এবার আমি এটাকে ঘুরাবো, আমি বল দিয়ে ঘুরাবো, কৌণিক গতি বাড়াবো। তাহলে কোন বিন্দুতে বল দিয়ে ঘুরানো সহজ? ব্যাপারটা দুইটা আলাদা জিনিস, দুইটা আলাদা জিনিস। আমি টর্ক প্রযুক্ত করব, এরপরে তার জড়তার ভ্রামক বেশি হলে কৌণিক গতি কম বৃদ্ধি পাবে, মানে ত্বরণ কম হবে, কৌণিক ত্বরণ কম হবে। বুঝতে পারছো? কৌণিক ত্বরণ কম হবে। আসবো আমরা এক এক করে আসবো, ধৈর্য ধরো, আসতেছি। এইবার আসো, টর্কের তো সূত্র পাইলাম। এবার তোমার মনে হইতে পারে ভাই তাহলে টর্কের ডিরেকশনটা দেখান, যেহেতু ভেক্টর ফরম্যাটে লিখছেন টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ। এস, তাহলে এটা আর, এটা এফ, তাহলে আর ক্রস এফ ডিরেকশনটা কোন দিকে? দেখো, এটা আর, এটা এফ, এটা এফ, এই কোণটা থেটা, মানে আর ক্রস এফ দিলে এই কোণটা থেটা, তাই না? এটা আর, এটা এফ, তাহলে আর ক্রস এফ, আর ক্রস এফ উপরের দিকে, আর ক্রস এফ উপরের দিকে। ঠিক আছে, এটা কিন্তু 3D চিত্র আর কি। তাহলে আর ক্রস এফ কোন দিকে? উপরের দিকে। তাহলে এর জন্য টর্কের ডিরেকশনটা হবে উপরের দিকে, এর জন্য টর্কের ডিরেকশনটা হবে কোন দিকে? উপরের দিকে। এই যে টর্কে কিন্তু উপরের দিকে। এবার আসো, টর্কের ডিরেকশন আমরা বহুত জায়গায় দেখাইতে পারবো, টর্কের ডিরেকশন আরো বহুত জায়গায় দেখাইতে পারবো। ধরো মনে করো একটা বিন্দু ভরের কোন একটা বস্তু, ধরো একটা বিন্দু ভরের বস্তু ঘুরছে, একটা বিন্দু ভরের বস্তু ঘুরছে। ধরো এটা একটা, এই যে সরু একটা লাঠি দিয়ে একটা বিন্দু ভরের বস্তু এখানে যুক্ত করা আছে, একটা সরু লাঠি, খুবই নগণ্য ভরের লাঠি দিয়ে একটা বস্তুকে এভাবে যুক্ত করা আছে। আমি কি করলাম, এই বস্তুটার উপরে স্পর্শক বরাবর বল দিলাম, এভাবে স্পর্শক বরাবর বল প্রযুক্ত করলাম, দিলাম ধাক্কা। তো স্পর্শক বরাবর বল প্রযুক্ত করলে বস্তুটা ঘুরবে, এই বল প্রযুক্ত করলাম, অঘূর্ণনশীল ছিল, ধরো এইভাবে ধাক্কা দিলাম। এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর। তাহলে এটা ব্যাসার্ধ ভেক্টর আর, এটাকে বর্ধিত করে দিলাম ব্যাসার্ধ ভেক্টর আর, এটা আর, আর এই কোণটা থেটা, এই কোণটা থেটা। তাহলে আর ক্রস এফ, দেখো আর ক্রস এফ কোন দিকে? আর ক্রস এফ উপরের দিকে। তাহলে টর্ক কোন দিকে? উপরের দিকে। এই যে টর্ক হচ্ছে উপরের দিক বরাবর, টর্ক উপরের দিকে। ডান হাতি থাম্ব রুল, ঠিক আছে, রাইট হ্যান্ড থাম্ব রুল, ডান হাতি স্ক্রু নিয়ম। কি ক্লিয়ার? যে আর ক্রস এফ কোন দিক? আর ক্রস এফ হচ্ছে উপরের দিক। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? এবার অনেকের কাছে মনে হইতে পারে ভাই টর্কের ডিরেকশন আর ক্রস এফ মানলাম, এফ ক্রস আর না কেন? কেন এফ ক্রস আর না? এফ ক্রস আর দিলে হবে না কেন? এফ ক্রস আর দিলে বাস্তবে মিলবে না। এফ ক্রস আর দিলে আমি টর্ক পাবো না, টর্কের উল্টাটা পাবো। ওটা টর্ক বলবে না, ওটা উল্টাটা হয়ে যাবে, টর্কের উল্টাটা। কারণ টর্কের ঠিকঠাক দিক পাওয়া যাবে আর ক্রস এফ নিয়ে, আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো। ঠিক আছে, টর্কের ঠিকঠাক দিক তুমি পাবা আর ক্রস এফ নিয়ে, এফ ক্রস আর নিয়ে পাওয়া যাবে না। ঠিক আছে, তো তুমি দেখো, খেয়াল করো, দেখো একটা চাকতির মতো কিছু একটা চিন্তা করো। এই যে এই জিনিসটা, ঠিক আছে, এরকম এটা ঘুরতে পারে, ঠিক আছে, এটা ঘুরতে পারে। তা আমি কিভাবে ঘুরাচ্ছি দেখো, বোর্ডে দেখো। আমি ধরো এই পয়েন্টে, এই পয়েন্টে ধাক্কা দিয়ে এভাবে ঘুরাচ্ছি, এভাবে ধাক্কা দিয়ে ঘুরাচ্ছি। তা আমি এই পয়েন্টে ধাক্কা দিলাম, দ্যাট ইজ এফ, দ্যাট ইজ এফ, প্রযুক্ত বল। এই পয়েন্টে ধাক্কা দিলাম এফ। ওকে, আর ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ঘূর্ণ, এই যে বল প্রয়োগ করছি এখানে, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব, দ্যাট ইজ ব্যাসার্ধ ভেক্টর। এটা ব্যাসার্ধ ভেক্টর, দ্যাট ইজ আর, এটা আর। তাহলে আর আর এফ এর মধ্যবর্তী কোণ কোনটা? এইটা, এটা হচ্ছে আর আর এফ এর মধ্যবর্তী কোণ থেটা। কি তাই তো? এটা আর আর এফ এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে থেটা। কি ক্লিয়ার? এইবার তুমি বলো, দেখো
আর আর এফ দিলে, আর ক্রস এফ দিলে আমি ডিরেকশন পাবো, আর ক্রস এফ দিলে ডিরেকশন পাবো এইদিকে। তো তুমি আগে আমার বলো তো, তোমার আমি দেখাই। এই যে দেখো এইটা এইভাবে আছে, আমি এইভাবে ধাক্কা দিব, এইভাবে ধাক্কা দিলে দেখো তো এটা কোন দিকে ঘুরতেছে। এই যে এভাবে ধাক্কা দিলে, এইভাবে ধাক্কা দিলাম, কোন দিকে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। এইভাবে ঘুরলে এই দেখো এইভাবে যদি ঘোরে তাহলে ডিরেকশন কোন দিকে, উপরের দিকে। বা তুমি মনে করো যে একটা বোতলের মুখ, একটা পানির বোতলের মুখ এভাবে ঘোরাও, এইভাবে ঘোরাও, এইভাবে ঘুরাইলে উপরের দিকে উঠে আসবে না? পানির বোতলের মুখ যদি এভাবে ঘুরায় কোন দিকে উঠে আসবে দেখো তো। এই যে পানির বোতল মুখটা এভাবে ঘুরাবো, ঘুরাইলে দেখো তো কোন দিকে ঘুরে উঠে আসলো, এই যে উপরে উঠে আসলো। ডিরেকশনটা কোন দিকে, উপরের দিকে। তাহলে কোন দিকে উপরে উঠে আসলো, উপরের দিকে, উপরের দিকে উঠে আসলো, তাই না? তাহলে আমি যদি এটাকে এইভাবে ঘুরাই তাহলে এইভাবে ঘুরলে উপরের দিক যাবে, তাহলে টর্কের ডিরেকশন কোন দিকে হবে, উপরের দিকে হবে। তাহলে উপরের দিকে হবে। তাহলে আমি যদি এটাকে এভাবে ঘোরাই, এইভাবে যদি ঘুরাই, এভাবে যদি ঘুরাই তাহলে উপরের দিকে যাবে, অর্থাৎ টর্ক উপরের দিকে হবে, টর্ক হবে উপরের দিকে। দেখি এবার আর ক্রস এফ দিয়ে সত্যি কথা পাওয়া যায় নাকি এফ ক্রস আর দিয়ে সত্যি কথা পাওয়া যায়, দেখি আসো। তাহলে টর্ক এফ ক্রস আর লিখলাম, ধরো লিখলাম, খুশি লিখলাম যে এফ ক্রস আর দিয়ে দেখি তো টর্কের সত্যি ডিরেকশন পাওয়া যায় কিনা। প্র্যাকটিক্যালি আমরা ডিরেকশন কোনটা দেখছি, প্র্যাকটিক্যালি করে দেখলাম কেবল, আমরা কিন্তু ক্রস গুণ ডান হাত নিয়ম টিয়ম ঘুরাইনি। প্র্যাকটিক্যালি দেখলাম যে কোনো স্ক্রু যদি এইভাবে ঘোরে, এইভাবে যদি পানির পটের মুখ ঘোরে, স্ক্রু ঘোরে, তাহলে কোন দিকে যাবে, উপরের দিকে, তাহলে টর্ক হবে উপরের দিকে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। এইবার সূত্র দিয়ে দেখব, দেখি সূত্র এফ ক্রস আর কি বলে। এফ ক্রস আর, এটা এফ এটা আর, এফ ক্রস আর বলতেছে এই দিক, এফ ক্রস আর বলতেছে এই দিক, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি সিচুয়েশন, প্র্যাকটিক্যাল সিচুয়েশন বলতেছে দিকটা এইটা। তাহলে এফ ক্রস আর বলতেছে নিচের দিক, এফ ক্রস আর কি বলতেছে, নিচের দিকে বলতেছে, নিচের দিকে বলছে, মিথ্যা বলছে, নিচের দিকে বলছে, মিথ্যা বলছে, মিথ্যা বলছে। তাহলে যেহেতু মিথ্যা বলছে তাহলে সূত্রটা ভুল, এই সূত্র ভুল, কারণ তো মিথ্যা বলছে, একেবারে চোখে দেখলাম, হাতে নাতে ধরা পড়ে গেছে যে মিথ্যা বলতেছে। কারণ আমরা দেখলাম টর্ক উপরের দিকে, ও বলতেছে মিথ্যা কথা, তাহলে মিথ্যা কথা বলতেছে বাদ, তাহলে এই সূত্র ভুল, ভুল সূত্র। বুঝতে পারছো? এইবার আসো দেখি তো, দেখি তো টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ সত্যি কথা বলে কিনা, আর ক্রস এফ দেখি তো বাস্তবতার সাথে মিলে কিনা। এটা আর এটা এফ, আর ক্রস এফ, এই যে ডান হাত দেখো হাতের সাথে মিলাও, আর ক্রস এফ দেখো, এফ ক্রস আর দিলে আমার এই হাতটার সাথে আঁকা হাতটা মেলে না, মিথ্যা। এফ ক্রস আর দিলে আমার এই হাতের সাথে আঁকা হাতটা মেলে না, মিথ্যা কথা। আর ক্রস এফ দিলে আমার আঁকা হাতের সাথে আমার বাস্তব হাত মিলে যাচ্ছে, দেখো আর ক্রস এফ, এই যে ডিরেকশন এদিকে, তাহলে এটা সত্যি কথা বলছে। যে আর ক্রস এফ এটা বলছে নিচের দিকে বলছে, সরি উপরের দিকে বলছে, উপরের দিকে বলছে, তাহলে তো সত্যি বলছে, সত্যি বলছে, তাহলে সূত্রটা ঠিক, সূত্রটি সঠিক। কি ক্লিয়ার? বুঝতে পারছো? অপূর্ব ড্রয়িং কেয়ার, হ্যাঁ ভর্তি হয়ে যাও, অপূর্ব ড্রয়িং কেয়ারে ভর্তি চলছে, এডিসি ভর্তি চলছে, দ্রুত ভর্তি হয়ে যাও, দ্রুত ভর্তি হয়ে যাও। এবার আসো, তাহলে টর্কের মোটামুটি সূত্র টুত্র হয়ে গেল, আমরা টর্কের ডিরেকশনও পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে চলো এবার এবার আমরা একটা সূত্র প্রমাণ করব। কোন সূত্রটা প্রমাণ করব? দেখো এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ এর জায়গা দখল করবে টাউ, এম এর জায়গা আই, এর জায়গা আলফা, তাহলে টর্ক ইকুয়াল টু আই আলফা, এটা প্রমাণ করব। তাহলে টাউ ইকুয়াল টু আই আলফা প্রমাণ, ঠিক আছে? তো ধরো একটা বস্তু, যে কোনো একটা বস্তু ধরতে পারো, ধরো একটা পুরুত্ব বিশিষ্ট চাকতি, একটা পুরুত্ব বিশিষ্ট চাকতি ধরলাম, ধরো এটা এর ঘূর্ণন অক্ষ, ডট 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 এ ডট, এই যে এভাবে ঘুরতে পারে। তাহলে এর উপর এই একটা বিন্দু আছে,
এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এরকম অসংখ্য বিন্দু আছে, তাই কি না? এরকম অসংখ্য বিন্দু আছে। তা আমি এখন কি করলাম, এটাকে ধরে ধাক্কা দিলাম, এভাবে ধরে ধাক্কা দিছি, এভাবে ধরে ধাক্কা দিলাম, ধাক্কা দিলে তো ঘুরবে। তাহলে আমি এই বস্তুটাকে ধরে ধাক্কা দিলাম, এই বস্তুটা ঘুরবে। আমি এখন টর্ক হিসাব করতে চাই, লব্ধি টর্ক হিসাব করতে চাই যে এই বস্তুর উপর প্রযুক্ত টর্ক কত। তো এই বস্তুটা অসংখ্য 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 ভরের সমষ্টি না, অসংখ্য ভরের সমষ্টি না, এরকম অসংখ্য ভর বিন্দু আছে না এখানে। তাহলে অনেকগুলো ভর বিন্দু আছে। এইটার নাম দিলাম M1, এইটার নাম দিলাম M2, এই ভরটার নাম দিলাম M3, এই ভরটার নাম দিলাম M4, এই ভরটার নাম দিলাম Mn ডট 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 Mn। তাহলে দেখো এ ঘূর্ণন অক্ষ থেকে R1 দূরত্বে আছে, এ আছে R2 দূরত্বে, এক একটা এক এক দূরত্বে, এ আছে R3 দূরত্বে, এ আছে R4 দূরত্বে, এ আছে Rn দূরত্বে, এরকম এক একটা পয়েন্ট এক একটা দূরত্বে আছে। তা আমি এই বস্তুটাকে ঘুরাইতে চাই, এই বস্তুটাকে আমি ঘুরাইতে চাই, ধরো স্থির অবস্থায় আছে, আমি ঘুরাইতে চাই, বল দিলাম, বল দিলে ঘুরবে। তা আমি বল প্রযুক্ত করলাম, প্রযুক্ত বল F, প্রযুক্ত বল F, F বল প্রযুক্ত করলাম। তো F বল প্রযুক্ত করে আমি এখন এই টর্কটা হিসাব করতে চাই। তাহলে সবাই একটু বোর্ডে থাকো তো ভাই, বোর্ডে থাকো, দেখো তো এ তো সবাই ঘুরবে। তাহলে এখন আমি চাই সবার টর্ক হিসাব করতে। তাহলে সবার টর্ক, এই টর্ক হবে τ1 প্লাস τ2 প্লাস τ3, সবার টর্কের যোগফল, তাই না? বলো সবার টর্কের যোগফল হবে না? কিন্তু আমার একটা কথা আছে, কথা হচ্ছে টর্ক তো ভেক্টর রাশি, তো এরকম যোগ করলে হবে? বলো তো এরকম যোগ করলে হবে? টর্ক তো ভেক্টর রাশি, এরকম যোগ করলে কি হওয়া উচিত? ভেক্টর যোগ করতে হবে না? তা ভেক্টর যোগ তো করতে হবে, কিন্তু আমি স্কেলার এইভাবে যোগ করব, আমার ইচ্ছা, ঠিক আছে, আমার ইচ্ছা। তাহলে আমি এভাবে যোগ করব, দেখি কি সমস্যা হয়। τ1 প্লাস τ2 τ3 ডট 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 τn ডট 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 τn। তাহলে এখন দেখো, প্রথমে আসো M1 এর জন্য টর্ক। তাহলে M1 কণাটার কথা চিন্তা করো, এই যে M1 কণাটা, এই কণাটার কথা চিন্তা করো। তাহলে এই কণাটা দেখো একটা বৃত্তার পথে ঘুরবে, কিন্তু এই যে এই কণাটা এরকম একটা বৃত্তার পথে ঘুরবে। আমি শুধু এই M1 ভরের কণাটাকে নিয়ে আসলাম, যার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ R1, ঠিক আছে, ব্যাসার্ধ R1, এর জন্য টর্ক হিসাব করব। তাহলে এর জন্য τ1, এর জন্য τ1, τ ইকুয়াল টু টর্ক ইকুয়াল টু একটু আগে আমরা দেখলাম R1 F1 সাইন থিটা 1, সাইন 90 ডিগ্রি। কীভাবে সাইন 90 ডিগ্রি? কীভাবে 90 ডিগ্রি? কারণ এর যে ত্বরণটা, আচ্ছা বলের জন্যই তো ত্বরণ, তাই না? বলের জন্য ত্বরণ। তো এর যে ট্যানজেনশিয়াল ত্বরণ, ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, বলো তো কোন দিকে, মনে আছে কিনা? ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, নট সেন্টিপিটাল এক্সেলারেশন, কেন্দ্রমুখী না, ট্যানজেনশিয়াল। কোন দিক বরাবর? এই যে স্পর্শক বরাবর, মনে পড়ে? স্পর্শক বরাবর না? বলো স্পর্শক বরাবর কিনা? এই বস্তুটা যদি ঘুরতে থাকে তাহলে তার ট্যানজেনশিয়াল এক্সেলারেশন এই বরাবর কিনা? তাহলে এই বরাবর এটি, মনে পড়ে? এটি ট্যানজেনশিয়াল এক্সেলারেশন। তাহলে এই এটি এর জন্যই তো এফ, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইকুয়াল টু এম এ, এটার জন্যই তো এফ। তাহলে এফ এটা ইকুয়াল টু এম এ টি, বুঝলা কিনা? ওকে, তাহলে মধ্যবর্তী কোণ কত বলো তো? এই কোণটা কত? এই কোণ কত? 90 ডিগ্রি, অবভিয়াসলি 90 ডিগ্রি। স্পর্শকের সাথে ব্যাসার্ধের কোণ কত হয়? 90 ডিগ্রি। তাহলে এই যে এফ, এই আর এবং এফ এর মধ্যবর্তী কোণ, এফ এর ডিরেকশন, এম এর তো কোনো ডিরেকশন হয় না, তাহলে এফ এর ডিরেকশন হচ্ছে এ এর ডিরেকশনের দিকে। তো এই এ কোণ এ, এটা কি কেন্দ্রমুখী ত্বরণ? না, এটা ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, স্পর্শক বরাবর থাকবে। তাহলে স্পর্শক বরাবর ত্বরণ, তার জন্য বল এফ ইকুয়াল টু এম এ। সেই এফ এর সাথে, মানে এ এর সাথে যেহেতু আর এর কোণ 90 ডিগ্রি, ট্যানজেনশিয়াল এক্সেলারেশন ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে, সুতরাং এফ এর সাথেও তো আর এর কোণ 90 ডিগ্রি, তাই তো? এফ এর সাথেও তো 90 ডিগ্রি। ভাই এটা কি সেন্টিপিটাল ফোর্স? না না না, এটা সেন্টিপিটাল ফোর্স না, এটা স্পর্শক বরাবর। সেন্টিপিটাল ফোর্স কাজ করে, কেন্দ্রমুখী বল কাজ করে, কেন্দ্রমুখী ত্বরণ কাজ করে কেন্দ্র বরাবর, কেন্দ্রের দিক বরাবর, কেন্দ্রের দিক বরাবর। কেন্দ্রের দিকের ওই বলের জন্য কোনো টর্ক হয় না। কেন টর্ক হয় না? যদি কেউ বলে ভাই কেন্দ্রের দিকে বলের জন্য কোনো টর্ক হবে না, কেমনে হবে? এইটা আর, এই যে এটা আর, আর কেন্দ্রের দিকে যে বল সেটা হচ্ছে এফসি। তাহলে আর এফসি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এর জন্য কোনো টর্ক হবে? বলো, সরি 90 বলতেছি, 0 ডিগ্রি। এর জন্য কোনো টর্ক হবে? বলো কোনো টর্ক হবে? 180 ডিগ্রি বা 0 ডিগ্রি? হ্যাঁ 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। এর জন্য তো কোনো টর্ক হবে না। তাহলে কার জন্য, কোন বলের জন্য টর্ক এবং কোন ত্বরণের জন্য টর্ক হবে? ট্যানজেনশিয়াল এক্সেলারেশনের জন্য এবং ট্যানজেনশিয়াল ফোর্সের জন্য টর্ক হবে। কথা বুঝছো? এই কারণে আমরা কেন্দ্রমুখী বল এখানে নিচ্ছি না। তুমি বলতে পারো ভাই কেন্দ্রমুখী ত্বরণ কেন নিচ্ছেন না, কেন্দ্রমুখী বল কেন নিচ্ছেন না? এই কারণে নিচ্ছি না। ওকে, তাহলে আমরা পাইলাম R1 F1,
এবার এফ ইকুয়াল টু তে এম এ একটু আগে উপরে লেখা হয়েছে, এফ ইকুয়াল টু এম এ একটু আগে উপরে লেখা হয়েছে, তাহলে আর অন এফ ইকুয়াল টু এম এ, এম অন এ ওয়ান, এই এ কিন্তু ট্যানজেনশিয়াল এক্সেলারেশন উপরে মেনশন করে দিছি, ঠিক আছে, ট্যানজেনশিয়াল এক্সেলারেশন উপরে মেনশন করে দিছি। তাহলে আর ওয়ান এফ ইকুয়াল টু এম ওয়ান এ ওয়ান এফ ইকুয়াল টু এম এ। এইবার আসো এ ইকুয়াল টু আর আলফা, মনে পড়ে এ ইকুয়াল টু আর আলফা, এ ইকুয়াল টু আর আলফা, তাহলে আর ওয়ান এম ওয়ান এ ইকুয়াল টু আর আলফা, আর ওয়ান আলফা ওয়ান, আর ওয়ান আলফা ওয়ান, আলফা ওয়ান হবে না ভাই, আলফা আলফাই হবে। কারণ আমি গত ক্লাসে চিল্লাই চিল্লাই বলছিলাম, গলা আমার ভেঙে গেছিল চিল্লাইতে চিল্লাইতে, সেটা হচ্ছে কৌণিকগুলা সেম থাকে, মনে পড়ে কৌণিকগুলা সেম থাকে, মনে পড়ে কি না বলো, কৌণিকগুলা সেম থাকে। এমডি জাকারিয়া হোসেন বলছে দাদা কি রকেট পড়াইছে, এই দেখো একটা পাগল কোত্থেকে আসছে, পাবনা থেকে পালা আসছে, ধরো ধরো ওরে ধরো, ওরে ধরে আবার পাবনায় পাঠিয়ে দাও, ঠিক আছে। ও আজকের ক্লাসের শুরুতে কত সুন্দর করে আমি বললাম যে রকেট আমরা লাস্টে পড়বো, রকেট আমরা লাস্টে পড়বো, কত সুন্দর করে বললাম, এই পাগল কোত্থেকে আসছে, ধরো এরে। তাহলে এম অন আর অন স্কোয়ার আলফা, আলফা কিন্তু সেম থাকবে, কারণ থেটা সেম, থেটা সবার সেম থাকে, কৌণিক সরণ সবার সেম হয়, থেটা সেম, এই কারণে ওমেগা সেম থাকে, মানে কৌণিক সবগুলো সেম থাকে, সুতরাং আলফাটাও সেম থাকবে, ঠিক আছে। থেটার পরিবর্তনের হার ওমেগা, ওমেগার পরিবর্তনের হার আলফা, ওকে। তাহলে এটা হচ্ছে টাউ ওয়ান, সেম ভাবে টাউ টু, সেম ভাবে টাউ থ্রি, সব হিসাব করব, সব নিয়ে এখানে যোগ করব, সব এখানে যোগ করব। আসো এম অন আর অন স্কোয়ার আলফা, এম টু আর টু স্কোয়ার আলফা, এম থ্রি আর থ্রি স্কোয়ার আলফা, ডট 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 এম এন আর এন স্কোয়ার আলফা। নাও এবার আলফা কমন, এম অন আর অন স্কোয়ার, এম টু আর টু স্কোয়ার, এম থ্রি আর থ্রি স্কোয়ার, প্লাস ডট 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 এম এন আর এন স্কোয়ার। ভাই ইন্টিগ্রেশন করা লাগবে না? অবশ্যই তো লাগবে, ইন্টিগ্রেশন তো অবশ্যই করা লাগবে। চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে, বলো এটারে চেনা চেনা লাগে কিনা? এস, চেনা চেনা লাগে, এটা জড়তার ভ্রামক আই, এস শেষ, আই আলফা, এটাই টর্ক। এফ ইকুয়াল টু এম এ, তো এম এর জায়গা আই দখল করছে, এ এর জায়গা আলফা দখল করছে, আর এফ এর জায়গা টাউ দখল করছে, করবেই তো। এই তো সূত্র প্রমাণ শেষ, সূত্র প্রমাণ শেষ হয়ে গেল। এবার যে প্রশ্ন অন্তরে এখনো সুপ্ত আছে, সেই প্রশ্ন হচ্ছে ভাই টর্ক কেন যোগ করলেন? টর্ক তো ভেক্টর রাশি, তাহলে টর্কের হিসাব তো ভেক্টর নিয়মে লব্ধির হিসাব হবে, আপনি কেন যোগ করলেন? অবশ্যই আমি কেন যোগ করলাম, খুবই ইম্পর্টেন্ট কথা, কেন টর্ক যোগ করলাম বলো দেখি, কেন টর্ক যোগ করলাম? দেখো শোনো শোনো শোনো, আসো তুমি দুইটা বিন্দুর কথা চিন্তা করো, জাস্ট দুইটা বিন্দু, বেশি চিন্তা করতে হবে না, দুইটা বিন্দু ধরো, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, দুইটা বিন্দু। তো ধরো এটা একটা চাকতি, চাকতির উপর দুইটা বিন্দু আছে, এই যে দুইটা বিন্দু আছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই বিন্দুটা এই দিকে ঘুরবে, এই বিন্দুটা এই দিকে ঘুরবে, তাই না? এইভাবে ঘুরবে। তাহলে দেখো তো এ যদি এই দিকে ঘোরে, এই যে এইভাবে ঘুরবে, এটা যদি এইভাবে ঘুরে, আর ক্রস এফ টর্ক কোন দিকে, আর ক্রস এফ টর্ক কোন দিকে, ঠিক আছে। এর ধরো এটা এফ, এটা আর, ঠিক আছে, এটা এফ, এটা আর। তাহলে আমি যদি এদের জন্য টর্ক হিসাব করি, তাহলে টর্ক কোন দিকে পাবো? এর জন্য টর্ক উপরের দিকে, তাহলে টাউ ওয়ান উপরের দিক, এর জন্য টর্ক উপরের দিকে, টাউ টু উপরের দিক, বাকিটার জন্য টর্ক, সবাই একদিকে ঘুরছে, সবাই একই দিকে, সবাই একই দিকে, সবাই একই দিকে। টাউ ওয়ান, টাউ টু, টাউ থ্রি, টাউ ফোর, টাউ ফাইভ, সবাই একই দিকে, সবাই উপরের দিকে, এই যে সব টর্ক উপরের দিকে, সব টর্ক উপরের দিকে। তাহলে লব্ধির টর্ক কত হবে? সব যদি একই দিকে থাকে, লব্ধির টর্ক কত হবে? টাউ ওয়ান প্লাস টাউ টু প্লাস টাউ থ্রি প্লাস, তাহলে টর্ক কত হবে? টর্ক হবে সবগুলা প্লাস, মানে লব্ধি করতেছি। তুমি যদি বলো, তোমার যদি বলি এই বলো উপরের দিকে 2 নিউটন, তারপরে উপরের দিকে 1 নিউটন, তারপরে উপরের দিকে 3 নিউটন, বল লব্ধি বল কত? তুমি কি বলবা? ভাই 1 যোগ 2 3 যোগ 3 6। তো 6 কেমনে বের করলা? যোগ করে। তো কেমন যোগ করছো? তুমি কি স্কেলার যোগ করছো? না, লব্ধি করছো, কারণ এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এই কারণে সরাসরি যোগ করে দিলেই তো লব্ধি। তো সেই কাজটাই করছি তো। তাহলে এই যোগ করা কিন্তু জায়েজ আছে, এই যোগ করা কিন্তু ভুল কিছু করি নাই। বলো ভুল কিছু করছি? না। কি ক্লিয়ার? অনেকে একটা জিনিস ভাবতে পারে, ভাই ধরেন চাকতির আমি এইখানে বল দিলাম,
আপনি সমস্ত ভর কেন ধরছেন, খুব ইম্পর্টেন্ট কথা। ধরো চাকতির এই পয়েন্টে ধরে ঘুরালাম, তাহলে ভাই এই পয়েন্টে ধরে ঘুরালেন, এই পয়েন্টের ভরটুকু নেবেন, এই পয়েন্টের ভরটুকু নেবেন। পুরো ভর আপনি কেন নিলেন, সবার ভর আপনি কেন নিলেন? হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন। চাকতির এই পয়েন্ট ধরে আমি ঘুরালাম, এই পয়েন্ট ধরে ঘুরালে এই পয়েন্টটুকুই ঘুরছে নাকি পুরোটুকুই ঘুরছে? বলো বলো, এই পয়েন্টটুকুই ঘুরছে নাকি পুরোটুকুই ঘুরছে? বলো, পুরোটুকুই ঘুরছে। তাহলে পুরোটুকু ঘুরলে পুরোটুকুর জন্য নিব না? তাহলে আমি আসলে এই পয়েন্টে ধরে বল প্রয়োগ করলেও, আমি আসলে এই পয়েন্টে ধরে বল প্রয়োগ করলেও আমি আসলে পুরো চাকতির উপরেই বল প্রয়োগ করছি। ঠিক আছে, পুরো চাকতির উপরেই বল প্রয়োগ করছি, এটাই হচ্ছে কথা। কি ক্লিয়ার? এই পয়েন্টে ধরে বল প্রয়োগ করছি মানে এইটুকুর উপরে বল প্রয়োগ করছি এমন না, পুরোটার উপরেই বল প্রয়োগ করছি। এই যে ফ্যানের যে মোটর থাকে না, ওই মোটরের সাথে এরকম পাখা থাকে, তো পাখা যখন ঘুরায় তখন পাখার কি একটা অংশ মানে এই জাস্ট এই অংশটা ধরে বল প্রয়োগ করলে এমন না, পুরোটাকেই ঘুরাচ্ছে, পুরোটার উপরেই কিন্তু বল প্রযুক্ত হচ্ছে, এইভাবে ঘুরাচ্ছে, পুরোটাকে এইভাবে ঘুরাচ্ছে। ঠিক আছে, এই এবার আসলে আমরা একটা জিনিস হিসাব করবো, সেটা হচ্ছে দ্বন্দ্ব বা টর্ক। মানে টর্ক তো হিসাব করলাম, দ্বন্দ্ব বা যুগল বা কাপল জোড়া বলের টর্ক, দ্বন্দ্ব বা যুগল বা কাপল, তিনটি শর্ত। কি শর্ত? এক, দুটি সমমানের দুই পরস্পরের সমান্তরাল, এবং তিন, বিপরীতমুখী ক্রিয়ারত বলের জন্য লব্ধি টর্ককে দ্বন্দ্ব বলে। দ্বন্দ্ব বা যুগল বলে। ঠিক আছে, তাহলে কয়টা শর্ত? তিনটা শর্ত। কি কি? দুইটা সমমানের বল হবে, পরস্পরের সমান্তরালে ক্রিয়ারত থাকবে, এবং পরস্পরের বিপরীতমুখী হয়ে প্রযুক্ত হবে, পরস্পরের ঠিক বিপরীতমুখী থাকবে। তাহলে যে লব্ধি টর্ক প্রযুক্ত হবে সেটাকেই বলা হবে দ্বন্দ্ব। তাহলে যে লব্ধি টর্কটা প্রযুক্ত হবে সেটাকেই বলা হবে দ্বন্দ্ব। তাহলে আসো দেখি দ্বন্দ্বের হিসাব নিকাশ করব। আসো, মনে করো এটা একটা চাকতি, এই চাকতিটা এই অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, এই অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে চাকতিটা। তো আমি এখন এই চাকতির উপর বল দিব, বুঝছো? তো চাকতির উপর একটা বল দিলাম ধরো এই পয়েন্টে, আর একটা বল দিলাম এই পয়েন্টে। বলো তো কেন্দ্র থেকে দুইটা বিন্দুর দূরত্ব কি একই? বলো, দুইটা বিন্দুর দূরত্ব কি একই? এই পয়েন্টের দূরত্ব আর এই পয়েন্টের দূরত্ব একই না? একই না, কিন্তু এটা একটু বেশি, এটা একটু কম, চোখের আন্দাজ দেখেই বোঝা যাচ্ছে। এই দূরত্বটাকে আমি বললাম এটা হচ্ছে R1, এই দূরত্বটাকে আমি দেখে বললাম এই দূরত্বটা হচ্ছে R2, এই দূরত্বটা হচ্ছে R2, এই দূরত্বটা R2। এবার বল প্রয়োগ করবো। আসো, এই পয়েন্টে বল প্রয়োগ করবো, এইভাবে এই পয়েন্টে ধাক্কা দিলাম, F পরিমাণ বল প্রয়োগ করলাম, F। ঠিক আছে, F পরিমাণ বল প্রয়োগ করলাম এদিকে, আর এই পয়েন্টেও ধাক্কা দিব, F পরিমাণ বল প্রয়োগ করব ওই দিক থেকে। কত বল? F, সমান বল। এই বলটা F হলে ওই বলটাও F। তাহলে বলো তো এই বস্তুটার উপর দুইটা সমান্তরাল বল প্রযুক্ত হয়েছে না? দেখো, এই বস্তুটার উপর দুইটা সমান্তরাল বল প্রযুক্ত হয়েছে কিনা দেখো, এই দুইটা সমান্তরাল কিনা একটু বর্ধিত করো, তাহলে আরো সুন্দর করে টের পাবা। এই যে দেখো, দুইটা কেমন বল, পরস্পরের সাথে কেমন বল? সমান্তরাল বল। তাহলে দুইটা সমমানের F এর মান সমান, তারা পরস্পরের সমান্তরালে ক্রিয়ারত আছে এবং পরস্পরের বিপরীত দিক থেকে। বলো এই তিনটা শর্ত মানছে কিনা? বলো, তিনটা শর্ত মানছে কিনা? ইয়েস, সমমানের বল, পরস্পরের সমান্তরালে ক্রিয়ারত এবং একই বস্তুর উপর বিপরীতমুখী হয়ে ক্রিয়ারত।
যদি এমন হয় ধরো এই বলটা এই দিক বরাবর প্রযুক্ত হচ্ছে, তাহলে কিন্তু হবে না, কারণ এই বলটা এদিকে হলে এই বলটা এদিকে যদি হয় তাহলে আর হবে না। এই বলটা এদিকে হলে এই বলটাকে এদিক বরাবর থাকতে হবে, তাহলে দ্বন্দ্ব প্রযুক্ত হবে। কি ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসো লব্ধি টর্ক হিসাব করব। লব্ধি টর্ক বলো তো কয়টা টর্ক এখানে? লব্ধি টর্কে দ্বন্দ্ব বলে। কয়টা টর্ক? দুইটা। এই বলের জন্য একটা টর্ক, এই বলের জন্য একটা টর্ক, দুইটা টর্ক। এই যে কোণটা, এই কোণটাকে আমি বললাম θ1, এই যে কোণটা এটাকে বললাম θ1, আর এই যে কোণটা এই কোণটাকে বললাম θ2। এই যে কোণটা এই কোণটাকে বললাম θ2, এটা θ1 আর এটা θ2। ওকে, তাহলে আসো এবার আসো, এই বিন্দু থেকে এই বলের উপর একটা লম্ব টানলাম। আচ্ছা লম্ব আগে টানতে হবে না, আগে তুমি আমাকে টর্কের হিসাব বলো। এই যে বলটা, এই বলটা এই চাকতিটাকে কোন দিকে ঘুরাইতে চাই বলো তো? চাকতিটাকে এই বলটা কোন দিকে ঘুরাইতে চাই? কোন দিকে ঘুরাইতে চাই বলো? কোন দিকে? এই বরাবর ঘুরাইতে চায় না, এই দিক বরাবর ঘুরাইতে চায় না, তাহলে এর জন্য এই বলের জন্য এই টর্কটাকে আমি বললাম τ1। ঠিক আছে, এই দিক বরাবর ঘুরাইতে চাই, এই দিক বরাবর ঘুরাইতে চাইলে τ1 কোন দিকে যাবে? উপরের দিকে। ইয়েস, τ1 থাকবে উপরের দিকে। তাহলে এই দিক বরাবর ঘুরাইতে চাই, এই দিক বরাবর ঘুরাইলে উপরের দিকে যাবে। বুঝো? অনেকে যদি বলে ভাই আপনি একটু দেখান ভেঙে চুরে, এটা এফ, এটা আর, তাহলে আর ক্রস এফ, আর ক্রস এফ উপরের দিকে, তাহলে এটা এভাবে ঘুরে যাবে, এভাবে ঘুরে যাবে, উপরের দিকে যাইতে চাই। ঠিক আছে, এইবার আসো এই বলটা কোন দিকে ঘুরাইতে চাই দেখো তো। দেখো এই বলটা কোন দিকে ঘুরাইতে চাই? এই বলটা এই দিক বরাবর ঘুরাইতে চাই, এটা হচ্ছে τ2 এর ডিরেকশন, এই দিক বরাবর ঘুরাইতে চাই। দেখবা কেন এই দিক বরাবর ঘুরাইতে চাই? এই যে তুমি চিন্তা করো ওই দিক দিয়ে ধাক্কা দিচ্ছ, তো ওই দিক দিয়ে ধাক্কা দিলে তো চাকতিটা এইভাবে এইভাবে ঘুরে যাবে, এটা কমন সেন্স। তাহলে এই বরাবর ঘুরাইতে চাই, তাহলে এই বরাবর ঘুরাইলে টর্কের ডিরেকশন কোন দিকে যাবে? টর্কের ডিরেকশনটা কোন দিকে যাবে? উপরের দিকে, নট নিচের দিকে। এই যে আমি জানি তোমরা ভুল বলবা, এটাকে ভুল বলছে পাগলাগুলা, এটা উপরের দিকে, নিচের দিকে না রে পাগলা, এটা উপরের দিকে। দেখো এটাও যেদিকে ঘুরাচ্ছে, এটাও যেদিকে ঘুরাচ্ছে, এটাও সেই দিকেই ঘুরাচ্ছে, একই দিকে ঘুরাচ্ছে। এই দেখো চাকতি দেখো, এই বলটা এইদিকে ঘুরাইতে চাই। ওকে, আর ওই পাশের বলটা এ দেখো, ওই পাশের বলটা এইভাবে ধাক্কা দেয়, এইভাবে ধাক্কা দেয়, ঘুরাচ্ছে তো একই দিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, বোঝা যায়? একই দিকে, সেম ডিরেকশন, সেম ডিরেকশন। এখন তুমি বলো ভাই একটু আপনি হাত ঘুরে দেখা দেন। ওকে, আসো, তাহলে এইটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আর, তাহলে আসো আর ক্রস এফ, দেখো এদিকে দেখো, আর ক্রস, আর ক্রস এফ কোন দিক? উপরের দিক। এই যে আর ক্রস গেল মুছে, আর ক্রস এফ কোন দিকে দেখছো? উপরের দিকে। বুঝলা? ঠিক আছে, কেউ হাইসো না কিন্তু, কেউ হাইসো না, আমি পড়ে গেছি দেখে কেউ হাইসো না কিন্তু। ওকে, তাহলে দুটো টর্কই কিন্তু একই দিকে এইভাবে ঘোরাচ্ছে, এই যে এটা এইদিকে, এটা এইদিকে। তাহলে এই যে টর্কের ডিরেকশনটা দেখো, এই টর্কের ডিরেকশনটা উপরের দিকে, উপরের দিকে। তাহলে এই টর্কের ডিরেকশনটাও উপরের দিকে। মানে তুমি এভাবে চিন্তা করো, দুটো তো একই দিকে ঘোরাচ্ছে, কেউ কাউকে তো বাধা দিচ্ছে না, সাহায্য করতেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন লব্ধি টর্ক হিসাব করতে চাই, তো লব্ধি টর্ক হবে τ1 + τ2। যদি বিপরীত দিকে হইতো তাহলে বিয়োগ করতাম, যদি এমন হইতো এটা এদিকে ঘুরাইতে চাচ্ছে আর এটা এদিকে ঘুরাইতে চাচ্ছে তাহলে বিয়োগ করতাম, কিন্তু এটা এদিকে ঘুরাইতে চাচ্ছে আর এটা এদিকে ঘুরাইতে চাচ্ছে, যোগ করব। ওকে, তাহলে এবার টর্কের সূত্র যেটা আমরা জানি ভাই, টর্ক ইকুয়াল টু RF sin θ। এর জন্য R1 F তো F কারণ সমমানের বল, sin θ1। এর জন্য টর্কের মান R2 F F sin θ2। তাহলে এফটাকে কমন নিলাম, R1 sin θ1 R2 sin θ2। ওকে, R1 sin θ1 R2 sin θ2। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো এই পয়েন্ট থেকে এর উপর লম্ব টানলাম, এই লম্ব বলটা হচ্ছে নাম দিলাম লম্ব দূরত্বটার নাম দিলাম D1, আর এই একটা লম্ব টানলাম, এই একটা লম্ব টানলাম, এই লম্ব দূরত্বটার নাম দিলাম এটা হচ্ছে D2 নাম দিলাম। তাহলে আসো এই কোণের sin θ, sin θ1, সাগরে লবণ আছে, লবণ D1 আর আছে অতিভুজ R1, তাহলে অর্থাৎ D1 হচ্ছে R1 sin θ1, D1 = R1 sin θ1। কি ক্লিয়ার? D1 = R1 sin θ1। এবার এই ত্রিভুজের জন্য sin θ2
সাগরে লবণ আছে, এই যে সাইন থেটা 2 লবণ d2/r2, তাহলে অতএব d2 সমান সমান r2 sin θ 2, r2 sin θ 2। তাহলে d1 হচ্ছে r1 sin θ 1 আর d2 হচ্ছে r2 sin θ 2, r1 sin θ 1 r2 sin θ 2। তাহলে f r1 sin θ 1 d1 r2 sin θ 2 d2, তাহলে এটা d1 এটা d2, d1 প্লাস d2। বুঝতে পারছো? এবার তুমি দেখো তো ভাই d1 আর d2 এটা এই দুইটার মধ্যকার দূরত্ব না, এই সমান্তরাল দুইটা রেখার মধ্যকার দূরত্ব না d1 প্লাস d2। এই যে সমান্তরাল দুইটা রেখা তাদের মধ্যকার লম্ব দূরত্ব d1 প্লাস d2 না, তাহলে এটাকে d বলি, তাহলে f ইন্টু d। বুঝলা? এটাই হচ্ছে দ্বন্দ্বের সূত্র। তাহলে দ্বন্দ্ব মানে সহজ কথা, দ্বন্দ্ব মানে লব্ধি টর্ক, দুটো বল প্রযুক্ত হয়ে যে লব্ধি টর্ক তৈরি করবে সেই লব্ধি টর্ক। তাহলে সেই লব্ধি টর্কের মান যদি আমরা হিসাব করতে চাই তো কেমনে হিসাব করব? যে কোনো একটা বলের মান নিব এবং বল দ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব গুণ করে দিব। যে কোনো একটা বলের মান নিব এবং বল দ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব গুণ করে দিব। তাহলে টর্ক টাউ এটা ইকুয়াল টু এফ ইন্টু ডি। ঠিক আছে? তাহলে অতএব টর্ক যে কোনো একটি বলের মান, একটু বাংলায় লিখি, যে কোনো একটি বলের মান গুণ বলদ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব, বলদ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব। দেখো দুইটা বল মানে প্যারালাল রেখা তাদের মধ্যকার লম্ব দূরত্ব সরাসরি তুমি হিসাব করে ফেলতে পারবা টর্ক। তোমার আর কষ্ট করে f1 r sin θ 1 মানে সরি r1 f sin θ 1 r2 f sin θ 1 sin θ 2 এই দুইটা দিয়ে যোগ করে লব্ধি টর্ক হিসাব করার দরকার নেই। তুমি যে কোনো একটা বলের মান নিবা, তাদের মধ্যকার দূরত্ব লম্ব দূরত্ব গুণ করে দিবা, টর্কের মানটা তুমি পেয়ে যাবা। কি ক্লিয়ার? ওকে। প্র্যাকটিস শিট হার্ড ম্যাথ করাবেন না ভাইয়া? প্র্যাকটিস শিটে তোমাদের এই প্র্যাকটিস শিটটা নিউটনের বলবিদ্যার প্র্যাকটিস শিটটা, এটা আমি বারবার বলতেছি যে এই প্র্যাকটিস শিটটা ঠিকঠাক নাই। তোমাদের যে কটা ম্যাথ আমি ক্লাসে করাই দিই দিস ইজ এনাফ। তোমাদের অনেক অনেক মানে করো যে কঠিন কঠিন ম্যাথ ঢুকাই দিছে, আমি যেগুলো ক্লাসে করাই দিব এগুলো এনাফ। তারপর আমি চেষ্টা করব এই অধ্যায়টা শেষ হয়ে গেলে প্র্যাকটিস শিটের ম্যাক্সিমাম ম্যাথ করাই দেওয়ার, কোনো চিন্তা নেই। যাও আমি করাই দিব, কথা দিলাম। ঠিক আছে? থাকো, লেগে থাকো, আমার সাথে লেগে থাকো, তোমাকে সব করাই দিব, কোনো ব্যাপার না। শুধু ক্লাস করে যাও, দেখবা ক্লাসের পাহাড় জমে গেছে এক সময়। তুমি শুধু খালি মাথায় রাখো আমি যা পড়াই তাই খালি বাসায় প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। অনেকের মনে মনে করো মাথায় থাকে খাতায় থাকে না, ওই সরি খাতায় থাকে মাথায় থাকে না, উল্টা বলছি। তো এই কারণে বেশি বেশি করে প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, যা পড়াবো তাই প্র্যাকটিস করবা। একটু 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 করে অনেক কিছু পড়াবো, সেই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝলা? তাহলে টর্কের আদ্যপ্রান্ত কথাবার্তা শেষ। টর্কের আমরা ম্যাথ করব, কিন্তু আজকে না, আমরা আজকে একটু কৌণিক ভরবেগ পড়বো। তাহলে লিখো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ যে টর্ক বোঝে সে কৌণিক ভরবেগটাও বুঝবে। কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা চট করে কৌণিক ভরবেগটা একটু লিখে ফেলি, চট করে কৌণিক ভরবেগটা লিখে ফেলি সংজ্ঞাটা। তাহলে কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর, রেডিয়াস ভেক্টর, কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর ও ও রৈখিক ভরবেগের, রৈখিক ভরবেগের, রৈখিক ভরবেগের ভেক্টর গুণনকে, ভেক্টর গুণনকে কৌণিক ভরবেগ বলে। কৌণিক ভরবেগ বলে, কৌণিক ভরবেগ বলে। এটা হচ্ছে কৌণিক ভরবেগের ডেফিনেশন। আসো চিত্র আঁকি তাহলে। তাহলে ভালো করে শোনো আগে, কৌণিক ভরবেগের জন্য বস্তুকে ঘুরতে হবে, নট নেসেসারি দ্যাট। আমি কৌণিক ভরবেগ হিসাব করব, বস্তুকে ঘুরতে হবে, নট নেসেসারি দ্যাট। বস্তু যদি লিনিয়ার সরল রৈখিক পথেও চলে, লিনিয়ার মোশনও গতিশীল থাকে, তাও তার কৌণিক ভরবেগ থাকে, তাও তার কৌণিক ভরবেগ থাকে। খটকা লাগলো না শুনে? ইয়েস, কথাটা কারেক্ট। বস্তু যদি সরল রৈখিক পথেও গতিশীল থাকে তাও তার কৌণিক ভরবেগ থাকে। এবার কৌণিক ভরবেগ আছে কি নেই সেটা ডিপেন্ড করবে আমি বস্তুটাকে কোথা থেকে অবজার্ভ করতেছি তার সাপেক্ষে, সেই পয়েন্টের সাপেক্ষে। তাহলে কৌণিক ভরবেগ সেই পয়েন্টের সাপেক্ষে আমরা হিসাব করব। তাহলে প্রথমে আগে মানে সাধারণ কৌণিক ভরবেগের মানে চিত্রটা বা ডেফিনেশনটা দেখো।
ধরো এই একটা বস্তু সরল রৈখিক পথে লিনিয়ার মোশনে বস্তুটা চলতেছে, সরল রৈখিক পথে ভি বেগ নিয়ে চলতেছে, বস্তুর ভর এম, সরল রৈখিক পথে এইভাবে বস্তুটা চলতেছে। এইবার তুমি দাঁড়ানো আসো এই পয়েন্টে, তুমি ধরো এই পয়েন্টে আসো, ঠিক আছে, তুমি ধরো এই পয়েন্টে অবস্থান করতেছো, তাহলে এইটা হচ্ছে তোমার ও বিন্দু, অবজারভার পয়েন্ট এটা। তুমি এই বিন্দুর সাপেক্ষে ওই বস্তুটাকে অবজার্ভ করবা, তাহলে ওই এই বিন্দুর সাপেক্ষে ওই বস্তুটাকে অবজার্ভ করলে যে কোনো মুহূর্তের, ধরো কোনো মুহূর্তে বস্তুটা এই বরাবর আসতেছিল, কোনো মুহূর্তে বস্তুটা এখানে আসে, তাহলে কোনো মুহূর্তে যদি বস্তুটা এখানে থাকে তাহলে এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর, ঠিক আছে। একটু পরে বস্তু যদি এখানে চলে যায়, ধরো বস্তু এখানে চলে গেছে, তাহলে তখন কিন্তু ব্যাসার্ধ ভেক্টর হবে এইটা, বুঝলা, তখন কিন্তু ব্যাসার্ধ ভেক্টর হবে এইটা। যখন বস্তুটা এখানে চলে গেছে তখন কিন্তু ব্যাসার্ধ ভেক্টর হবে এইটা, যখন বস্তুটা এখানে চলে গেছে তখন কিন্তু ব্যাসার্ধ ভেক্টর হবে এইটা, মাথায় রাখিও কথাটা। তাহলে ধরো বস্তু এই বরাবর চলতেছে, বস্তু এই বরাবর চলতেছে, তো এইখানে বস্তুটা মানে আছে কোন একটা মুহূর্তে বস্তুর অবস্থান এইটা, ধরো টি সময় বস্তুটা এখানে আছে, ধরো এখান থেকে চলা শুরু করে এই বরাবর এসে এখানে আসছে কেবল। তাহলে এই পয়েন্টে যখন আমি অবজার্ভ করছি এখান থেকে, মানে আমি এখানে অবস্থান করতেছি, তাহলে এখান থেকে এই বস্তুর এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে রেডিয়াস ভেক্টর আর, ব্যাসার্ধ ভেক্টর। এইবার বস্তুর বেগ হচ্ছে ভি, রৈখিক বেগ ভি। তাহলে রৈখিক বেগ যদি ভি হয়, কৌণিক ভর বেগের ডিরেকশন কোন দিকে হবে? সরি, কৌণিক ভর বেগ বলতেছি, রৈখিক ভর বেগের ডিরেকশন কোন দিকে হবে? এটা হচ্ছে রৈখিক বেগ ভি। আচ্ছা, রৈখিক ভর বেগ পি না, পি ইকুয়াল টু এম ভি না? এম এর কি কোনো দিক আছে? নাই, এম এর কোনো দিক নাই। তাহলে দিকটা কার? ভি এর। ভি এর দিকই পি এর দিক, ভি এর দিকই পি এর দিক। তো ভি তো এই বরাবর, তাহলে ভি যদি এই বরাবর থাকে তাহলে পিও হবে এই বরাবর। ভি যদি এই বরাবর থাকে তাহলে পিও হবে এই বরাবর, পি। কি কথা বুঝছো? ভি যেদিকে পিও থাকবে সেই দিকে, ভি যেদিক বরাবর পি থাকবে সেদিক বরাবর। ডান, কথা ক্লিয়ার? তাহলে ভিটা এদিক বরাবর, ভিটা সরল রৈখিক পথে এদিক বরাবর, তাহলে পিটাও এই একই বরাবর থাকবে। এই 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 কি হলো? এই দেখো তো, ভিডিও কেটে গেছিল নাকি? হঠাৎ করে মনিটর বন্ধ হয়ে গেল না, এটা কেমন কথা? এটা তো ভালো কথা না। কিছু হয় না, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এটা আর, এটা পি, আর আর পি এর মধ্যবর্তী কোণ, আর আর পি এর মধ্যবর্তী কোণ, বলো তো এইটা কি আর আর পি এর মধ্যবর্তী কোণ? না, আর আর পি এর মধ্যবর্তী কোণ কিন্তু এটা না। ভেবে বলো তো আর আর পি এর মধ্যবর্তী কোণ কোনটা? আর আর পি এর মধ্যবর্তী কোণ এই যে এটা, কারণ পি এর পা আছে এখানে, আর এর মাথা আছে, তাহলে হবে না কিন্তু। তাহলে আর আর পি এর মধ্যবর্তী কোণ বহিস্থ কোণ, এই যে বাইরে নেওয়ার পরে, এই যে বর্ধিত করে নেওয়ার পরে তারপরে কোণ, এই কোণটা থেকে আর আর পি এর মধ্যবর্তী কোণ, বাইরের কোণটা 180, 180 মাইনাস এইটা আর কি, যদি নাও তাহলে 180 মাইনাস এটা, মানে আর আর পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আর আর পি এর মধ্যবর্তী কোণ। এইবার তাহলে কৌণিক ভরবেগকে এল দিয়ে লেখা হয়, তাহলে এল ইকুয়াল হবে আর ক্রস পি, এল ইকুয়াল হবে আর ক্রস পি, এটা হচ্ছে আমাদের সূত্র। যদি বলি মান, তাহলে মান হবে আর এর মান, পি এর মান, তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। ঠিক আছে, এটাকে আরেকটু যদি ভাঙি, তাহলে আর এর মান, পি মানে তো এম ভি, তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। এটা হচ্ছে মানের সূত্র, এইটা মানের সূত্র। ঠিক আছে, এবার আসো, কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তখন আমরা কৌণিক ভরবেগ কেমনে হিসাব করি? অনেকে ভাবতে ভাই সরল রৈখিক পথে যাচ্ছে, সরল রৈখিক পথে যাচ্ছে, তাও কেন কৌণিক ভরবেগ থাকে? কারণ তুমি যখন এ যদি সরল রৈখিক পথে চলে, তুমি যদি এখান থেকে অবজার্ভ করো, তুমি কিন্তু সরল রৈখিক পথ দেখবে না, তোমার কাছে মনে হবে ঘুরে যাচ্ছে। দেখো মনে হবে কিনা, তুমি একটা কাজ করো, আমি এখানে দাঁড়ানো আছি না, দেখতে পাচ্ছ এই যে আমার একটু দেখা যাচ্ছে না স্ক্রিনে? দেখো আমাকে কি একটু স্ক্রিনে দেখা যাচ্ছে? স্ক্রিনে দেখা যাচ্ছে একটু, হ্যাঁ। তুমি একটা কাজ করো, তুমি আমার দিকে পয়েন্ট করো, এরকম আমার দিকে এভাবে পয়েন্ট করো, আমার দিকে পয়েন্ট করছো, এইভাবে আঙুল দিয়ে পয়েন্ট করো, এইভাবে আঙুল দিয়ে পয়েন্ট করো। এবার আমি হেঁটে যাব, আমি হেঁটে হেঁটে সামনে যাব, তুমি তুমি আমার দিকে আঙুল রাখবা, আমার দিকে আঙুল রাখবা, আঙুল যেন আমার দিক থেকে না সরে। আমি হেঁটে যাচ্ছি কিন্তু, রেডি, 1 2 3, দেখবা তোমার হাতটা বা আঙুলটা কেমনভাবে থাকে। এই যে আমি হেঁটে 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 সামনের দিকে যাচ্ছি, এই যে হেঁটে হেঁটে সামনের দিকে এখানে গেলাম, বলো তোমার আঙুলটা কেমনভাবে ঘুরছে, বলো তোমার হাতটা কেমনভাবে ঘুরছে? হাতটা এইভাবে ঘুরে গেছে না? দেখো তো এইভাবে ঘুরে গেছে না? যেমন দেখো আমার সামনে ক্যামেরা আছে, আমি এইখান থেকে ওই ক্যামেরার দিকে অ্যাঙ্গেল মানে আঙুল দিতে দিতে যাব,
তাহলে আমার হাতটা দেখো তো ঘোরে কিনা, দেখো আমার হাতটা এইভাবে ঘুরতে ঘুরতে যাবে কিনা, এইভাবে ঘুরতে ঘুরতে যাবে কিনা, কি ক্লিয়ার? ধরো আমার সামনে দিয়ে কেউ সরল রৈখিক পথে চলে যাচ্ছে, সরল রৈখিক পথে চলে যাচ্ছে, তাহলে আমার হাতটা এভাবে, প্রথমে আমি তাকে দেখছিলাম ওইখানে, তারপর একটু পরে এইখানে, 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 কি তাই না? তাহলে দেখো তো এইভাবে ঘুরে যাচ্ছে না? বুঝতে পারতেছো বৃত্তাকার কোত্থেকে আসতেছে? এই জিনিসগুলো কিন্তু পাবা না, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, বই পড়ে কিন্তু এই জিনিসগুলো বোঝা যাবে না, ফিল করা যাবে না। তো এইবার আসো, আমি তোমাকে লিনিয়ার মোশন না একেবারে সার্কুলার মোশনের জন্য দেখাই। তো কোনো একটা বস্তু চিন্তা করো বৃত্তাকার পথে ঘুরছে, যে এই হচ্ছে বস্তুটা, এই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে, তো যে কোনো পয়েন্টে তার বেগ থাকবে স্পর্শক বরাবর, এটা স্পর্শক বরাবর তার বেগ ভি, এটা সেন্টার এই, তাহলে ব্যাসার্ধ ভেক্টর এটা, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে? এই যে তুমি এখান থেকে অবজার্ভ করতেছো সেন্টারের সাপেক্ষে, বুঝছো, কেন্দ্রের সাপেক্ষে অবজার্ভ করতেছো, এখানে অবজারভার কোথায় আছে? কেন্দ্রে। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, তাকে আমি বর্ধিত করলে এটা, এটা আর ভেক্টর, বর্ধিত করার পরে এটা আর, তাহলে আর এবং পি এর, পি কোনটা? পি হচ্ছে এই যে ভি এর দিকে পি, যেদিকে ভি সেদিকেই তো পি, এই যে পি ইকুয়াল টু এম ভি, ভি এর ডিরেকশনই তো পি এর ডিরেকশন, তাহলে পি আর আর এর মধ্যবর্তী কোণ এইটা হচ্ছে থিটা, তাহলে আর ক্রস পি ডিরেকশন উপরের দিকে, আর ক্রস পি ডিরেকশনটা উপরের দিকে, তাহলে টর্কের ডিরেকশন থাকবে, সরি টর্ক বলতেছি, কৌণিক ভরবেগের ডিরেকশন থাকবে এই যে উপরের দিকে, কোন দিকে? উপরের দিক বরাবর। এই এবার আর হাতটাকে অত সুন্দর করে আঁকলাম না, কোনো মতে আঁকলাম, আর ক্রস পি। ওকে, তাহলে এটা ব্যাসার্ধ ভেক্টর আর, আর এটা ভি, তো ভি বরাবর পি, আর আর পি এর মধ্যবর্তী কোণ থিটা, ঠিক আগের মতো আর আর এফ এর মধ্যবর্তী কোণ যেমন থিটা ছিল। তাহলে এই যে স্পর্শক বরাবর কোণটা, এই কোণটা থিটা, যেহেতু বৃত্তার পথে ঘুরলে এই কোণটা 90 ডিগ্রি বলতেই পারি, এখানে এই ক্ষেত্রে 90 ডিগ্রি বলতে পারি, সব ক্ষেত্রে 90 হবে এমন কোনো কথা নেই, এই ক্ষেত্রে আমরা বলতে পারি 90 ডিগ্রি, ঠিক আছে? এই ক্ষেত্রে বলতে পারি 90 ডিগ্রি। তাহলে আর ক্রস পি এর ডিরেকশন এ, বলো তো পি ক্রস আর হলে কি হবে? পি ক্রস আর হলে তো নিচের দিকে, তাহলে কেউ যদি লেখে এল ইকুয়াল টু পি ক্রস আর, তাহলে সে ভুল লিখবে, এটা লেখা মানে ভুল, তারা একেবারে পাবনায় পাঠাই দিবা, এটা যদি কেউ লেখে, যেটা লিখলে সে পাগল, এটা লিখলে হবে না, এটা লিখলে ডিরেকশনটা ঠিক পাওয়া যাবে না। ওকে, এটা লিখলে ডিরেকশনটা ঠিক পাওয়া যাবে না। ওকে, এবার তাহলে এবার আমরা একটা সূত্র প্রমাণ করব, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আই ওমেগা, কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আই ওমেগা, এই সূত্রটা আমরা প্রমাণ করতে চাই। তো চলো ঠিক আগের মতো, আচ্ছা বলো তো পি ইকুয়াল টু আই ওমেগা, দেখো পি ইকুয়াল টু এম ভি না, পি এর জায়গা দখল করবে এল, এম এর জায়গা আই, ভি এর জায়গা ওমেগা, প্রমাণ করতে হবে। তোমাকে আমি দুটো প্রমাণ অলরেডি করে দিয়েছি, ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ারের জায়গায় হাফ আই ওমেগা স্কোয়ার, আর অলরেডি আজকে একটা প্রমাণ করছি টাউ ইকুয়াল টু আই আলফা, মানে যেখানে এফ ইকুয়াল টু এম এ ছিল। তাহলে তুমি পারবা না এটা প্রমাণ করতে? সেম সেম প্রসিডিউর, সেম একইভাবে প্রমাণ, সেম একইভাবে প্রমাণ, বলো পারবো কিনা? ঠিক আছে বলো, তাহলে চলো ধরো এই একটা চাকতি, এই চাকতিটা বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে, এইভাবে ঘুরতে পারে, তো এইভাবে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, এই যে সমকৌণিক বেগ ওমেগা নিয়ে ঘুরছে, সমকৌণিক বেগ নিয়ে ঘুরছে। তো এই বস্তুর উপর এই বস্তুটার উপর তো অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু 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 ভর নিয়ে এই বস্তুটা তৈরি, এরকম অসংখ্য বিন্দু বিন্দু ভর নিয়ে এই বস্তুটা তৈরি। তাহলে এটা আর ওয়ান, এটা এম ওয়ান, এটা আর টু, এটা এম টু, এটা আর থ্রি, এটা এম থ্রি, এটা আর ফোর, এটা এম ফোর, আর ফোর, এটা এম ফোর, এটা আর এন, এটা এম এন, বুঝলা? ঠিক আছে, তাহলে আমি যদি এই চাকতিটাকে ঘুরাই, তাহলে চাকতির উপর এই বিন্দুটাও ঘুরে, এই বিন্দুটাও ঘুরে, এই বিন্দুটাও ঘুরে, সব বিন্দু ঘুরে। চাকতিটাকে ঘুরাইলে চাকতির উপর কিছু কিছু বিন্দু থেমে থাকে আর কিছু কিছু বিন্দু ঘুরে নাকি, দেখো তো, এই পড়ে গেল,
এই যে চাকতিটা, এই চাকতিটাকে ঘোরাবো, তাহলে সব বিন্দুই ঘোরে। তাহলে সব বিন্দু ঘোরালে সব বিন্দুর জন্য কৌণিক ভরবেগ নিব। তাহলে আমি এখান থেকে জাস্ট একটাকে তুলে নিয়ে আসি, জাস্ট m1। তাহলে m1 মনে করো এইভাবে ঘুরতেছে, এটা হচ্ছে এর ঘূর্ণন অক্ষ। তাহলে এইভাবে ঘুরলে তার বেগ, স্পর্শক বরাবর বেগ, এই যে স্পর্শক বরাবর বেগ v, তাহলে বেগের ডিরেকশনই p এর ডিরেকশন আর কি, বেগের ডিরেকশন p এর ডিরেকশন। আর এটা হচ্ছে r, এটা হচ্ছে r। তো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। কেমনে? স্পর্শকের সাথে ব্যাসার্ধের কোণ 90 ডিগ্রি। বুঝতে পারছো? 90 ডিগ্রি দেখতে মনে না হলেও 90 ডিগ্রি বুঝে নিতে হবে অন্তরের দৃষ্টি দিয়ে। এটা ব্যাসার্ধ ভেক্টর r1, তাহলে এটা হচ্ছে এর জন্য p1। তাহলে আমি এর জন্য কৌণিক ভরবেগ হিসাব করতে চাই। তাহলে এর জন্য কৌণিক ভরবেগ হিসাব করলে L1 ইকুয়াল টু সূত্র r p sin 90 ডিগ্রি, r1 p1, r1 p ইকুয়াল টু mv, তাহলে m1 v1, v ইকুয়াল টু ওমেগা r। তাহলে r1 m1 v ইকুয়াল টু ওমেগা r, তাহলে ওমেগা ওমেগাই হবে r1, তাহলে m1 r1 স্কয়ার ওমেগা, m1 r1 স্কয়ার ওমেগা। নো, এইবার বলো তো m1 এর কৌণিক ভরবেগ কোন দিকে? উপরের দিকে L1। m2 এর কোন দিকে? উপরের দিকে L2। m3 এর কোন দিকে? উপরের দিকে L3। তাহলে সবার কোন দিকে? উপরের দিকে, কি তাই না? বলো বলো বলো, সবারই কোন দিকে? সবার কোন দিকে? সবার কোন দিকে? m1 এর জন্য এভাবে ঘুরলে উপরের দিকে, এই যে ধরো এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘোরাচ্ছি, তাহলে r ক্রস p উপরের দিক, r ক্রস p উপরের দিক, r ক্রস p সবার জন্য কোন দিকে? উপরের দিকে। তাহলে আমি যদি এর কৌণিক ভরবেগ টোটালটা হিসাব করতে চাই, L1 প্লাস L2 প্লাস L3 প্লাস ডট 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 Ln, তাহলে L ইকুয়াল টু m1 r1 স্কয়ার ওমেগা, m1 r1 স্কয়ার ওমেগা, m2 r2 স্কয়ার ওমেগা প্লাস ডট 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 mn rn স্কয়ার ওমেগা। তাহলে এবার ওমেগাটা কমন নিয়ে নিলাম, m1 r1 স্কয়ার, m2 r2 স্কয়ার প্লাস ডট 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 mn rn স্কয়ার। এবার চেনো এই জিনিসটা, চেনো? চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে, এটা i। তাহলে অর্থাৎ L ইকুয়াল টু i ওমেগা, L ইকুয়াল টু i ওমেগা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। বাংলাদেশের কে কে হাত তোলো না? কেন, তুমি কি উগান্ডা থেকে আসছো? বলো। তো সেম ডেরিভেশন, তিনটা ডেরিভেশন পর পর করছি, তিনটা ডেরিভেশন পর পর করছি। প্রান্ত দাস বলছে বুঝি না। এই এত বুঝতে হবে? এত বুঝলে হবে? হ্যাঁ, সব বুঝতে হয়? সব বুঝতে হয় না। ভাই আপনি কোন দেশের? আমি রাজশাহীর, রাজশাহী, সিটি অফ ম্যাঙ্গো, রাজশাহীর। কি বলো, খুশি? তাহলে প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। এবার তোমরা তোমাদের পড়া দিয়ে দিই, তোমাদের আজকে একটু পড়া দিয়ে দিই। কি পড়া? পড়া হচ্ছে নিউটনের গতির তিনটা সূত্রের কৌণিক ফরম্যাট পড়ে আসবা। আমি কিন্তু পড়া ধরবো, আর না পারলে কিন্তু জানলা দিয়ে ফেলে দিব। নিউটনের গতির সূত্রের কৌণিক ফরম্যাট, কৌণিক ফরম্যাট। বুঝলা? যেমন বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু সমবেগে সরল রৈখিক পথে চলতে থাকে। চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি হবে? বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে বলের জায়গায় দখল করবে টর্ক। বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে অঘূর্ণনশীল বস্তু, স্থির বস্তু চেঞ্জ হয়ে যাবে অঘূর্ণনশীল। তাহলে বাহ্যিক বল প্রযুক্ত না হলে চেঞ্জ হয়ে বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে, আগে ছিল স্থির বস্তু চিরকাল স্থির, এখানে হবে অঘূর্ণনশীল বস্তু চিরকাল অঘূর্ণনশীল। এবং আগে ছিল গতিশীল বস্তু সমবেগে সরলরৈখিক পথে চলতে থাকবে, এখানে হবে
ঘূর্ণনশীল বস্তু সমবেগে সমকৌণিক বেগে আজীবন ঘুরতে থাকবে। বুঝলা? বলো পারবা কিনা, বলো পারবা কিনা। দ্বিতীয় সূত্রটা কি ছিল? দ্বিতীয় সূত্রটা কি ছিল? দ্বিতীয় সূত্রটা কি ছিল? দ্বিতীয় সূত্রটা ছিল বাহ্যিক বল প্রযুক্ত করলে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে এবং ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটবে। একেবারে ঠুটস্থ সূত্র। তাহলে এখানে সূত্রটা কি হবে? কৌণিক ফরম্যাটের সূত্রটা কি হবে? যে টর্ক প্রযুক্ত হলে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন হবে। আগে বল প্রযুক্ত হলে রৈখিক ভরবেগের পরিবর্তন, মানে ভরবেগের পরিবর্তন হতো। শুধু ভরবেগ বললে রৈখিক ভরবেগই বুঝবো। আর টর্ক প্রযুক্ত হলে কৌণিক ভরবেগের পরিবর্তন হবে। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক। আর টর্ক যেদিকে ক্রিয়া করবে কৌণিক ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটবে। কত সহজ জিনিস, ঠিক আছে? জাস্ট যে রৈখিক ফরম্যাট বুঝে চেঞ্জ হয় জাস্ট কৌণিক ফরম্যাট। তাহলে লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। তাহলে এখানে চেঞ্জ হয় কি হবে? প্রত্যেক ক্রিয়া বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। এখানে চেঞ্জ হয় কি হবে? প্রত্যেক ক্রিয়া টর্কেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া টর্ক আছে। বুঝতে পারছো? প্রত্যেক ক্রিয়া টর্কেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া টর্ক আছে। এই হচ্ছে সূত্র, তিনটা সূত্র। তাহলে এই তিনটা সূত্র তুমি ভালো করে পড়বা, ফিল করবা, আর একটা জিনিস প্রমাণ করবা। একটা জিনিস প্রমাণ করবা, ঠিক আছে? এটা বইতে নাই, তো তোমাদের প্রমাণ করতে দিই। সেটা হচ্ছে বলো, বলো এফ ইকুয়াল টু ডিডিটি অফ পি। তাহলে বলো টর্ক ইকুয়াল টু কি? রৈখিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল। তাহলে টর্ক ইকুয়াল টু কি? বলো 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 বলো। তাহলে ডিডিটি অফ এল অর্থাৎ কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্ক। এটা প্রমাণ করবা। এটা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, প্রমাণ করবা, ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে। আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি। নেক্সট দিন ম্যাথ করে ফেলবো, এই টপিকের ম্যাথ করে ফেলবো। হাই দে কমেন্ট। কি খাই? পেয়ারা খাই, খাবা? পেয়ারা খাইতেছে, খাবা? খাইলে আসো। ওকে, টাটা। যাও, কালকে পরের দিন আনমিউট করবো, আজকে না। টাটা।